তুই জাস্ট বিপ ইউজ কর এই পডকাস্টটা। আমি তোকে বললাম, আমাকে বলছে কি রে, বুঝতে পারছিস না? আমাকে বলছে, অ্যাঙ্কারকে বলছে, হ্যাঁ বুঝতে পারছো না কি বলছি? যেভাবে সিনিয়ররা র্যাক করেছে, সিনিয়ররা দিনের পর দিন অত্যাচার চালিয়েছে এবং তাদের বিহেভিয়ার, তারা আজকে রিয়েলাইজ করে কিনা জানি না। তুমি ফেস করেছো এগুলো? ওরে বাবা, মানে আমি মারাত্মক ফেস করেছি। আমি দেখেছি কোনো মহিলার মুখে কাগজ ছুঁড়ে মারতে, সিনিয়র বসকে কাগজের বান্ডিলের মুখে ছুঁড়ে মেরেছে। আমার এটা বলা খুব দরকার আজকে যে TV9 আমি চাকরি ছাড়বো বলে আমার কাছে কেস করবে বলে হুমকি দিয়েছিল। প্রেম যদি শুধুমাত্র গদগদ হয় তাহলে সে প্রেমের মজা নেই, টক্সিক হতে হবে, তাই না? টক্সিসিটি দরকার আছে লাইফে। ড্রাইভার এত জোরে গাড়ি চালাচ্ছেন, একটা গিয়ে হঠাৎ করে মানে বর্ষার সকালে একটা ট্রেলার রাস্তায় উঠছে, গাড়িটা না এরকম করে পাক খেয়ে গেল শুধু ব্রেক মেরে। ওই চিলাপাতার জঙ্গল দিয়ে প্যাক, মানে রাত্রির 11:30 12টার সময় ফিরছে, মানে ভেতরটা ধুক 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 যেমন পাটা কাঁপছে ঠাক 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 ঠাক। মিডিয়াতে যত অপমান সহ্য করেছি, যা ফেস করেছি, সেগুলো টেলিভিশনের শেষ বেলাতে হয়তো চুকিয়ে দিয়ে আসতে পেরেছি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন জার্নালিস্ট এবং ইউটিউবার কুনাল বোস। এই পডকাস্টটা অন্য পডকাস্টের থেকে অনেকটা আলাদা। এই পডকাস্টে আমি আর কুনালদা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যা নিয়ে হয়তো আগে কখনো আলোচনা হয়নি। আমাদের দুজনেরই একটা কমন জায়গা রয়েছে, আমরা দুজনই মিডিয়ায়, নিউজ মিডিয়ায় ছিলাম অনেক বছর। আমাদের অনেক ভালো লাগা, খারাপ লাগা সব কিছু নিয়ে এই পডকাস্টে আমরা আলোচনা করেছি। জানি না, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, কেউ রিলেট করতে পারেন নিজের সঙ্গে। আমি একটাই কথা বলবো, শেষ পর্যন্ত দেখুন, অনেকটা নিজের মনে হবে পডকাস্টটা। কুনালদা, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? তোকে তো আমি আগে টেলিভিশনে দেখতাম, মানে তুই আমাকে দেখতিস, আমি তোকে দেখতাম, কিন্তু এরকম সামনাসামনি সঙ্গে সঙ্গীতা ভালো আছি। তুই কেমন আছিস? আমি তো খুব ভালোই আছি। আর তোমার সঙ্গে প্রচুর গল্প আড্ডা আমাদের অফ ক্যামেরাও হচ্ছিল। মানে ক্যামেরা চালু হলো, হঠাৎ করে মনে হলো এটা অন্যরকম হয়ে গেল ব্যাপারটা, কিন্তু তার আগে পর্যন্ত যে আলোচনাটা চলছিল তার কি কন্টিনিউশন হবে? খানিকটা তো হবে বটেই, আচ্ছা, ঠিক কারণ আছে। আমাদের তো অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে না, তো আলোচনাটা তো ঘুরে ফিরে একই রকম হবে, বলো? হ্যাঁ, তুই আমি দুজনেই মিডিয়া ছেড়েছি, তো স্বাভাবিক আলোচনাতে সেটা থাকাটা খুব স্বাভাবিক। একদম। তুই কি প্রশ্ন করবি তুই জানিস, আমি জানি না। না, আমি প্রশ্ন করব ভাবিনি, কিন্তু আমি ভেবেছি যে আজকের একটা আড্ডা দিবি। পডকাস্টটা আমরা আড্ডা মারবো। না, আমারও এটা মনে হয় যে যদি ধর মিডিয়ার বিষয়গুলো নিয়ে কখনো মিডিয়ারই কারোর সাথে আলোচনা করা যায়, যার দায় খুব কম রয়েছে মিডিয়া নিয়ে আজকাল, কারণ মিডিয়ার লোকেরা তো আমাদের কথা জানতে চাইবে না। একদম। সো বেটার এটা, মানে তোর প্ল্যাটফর্মটা মানে বেটার আমার জন্য একটা অপরচুনিটি। আমরা দুজনে মন খুলে কথা বলতে পারবো, কেননা সত্যি সত্যি আমাদের হয়তো সেই দায়টা এখন আর নেই। কেননা আমরা অনেক কিছু দেখেছি, ভালো খারাপ সবটা দিক দেখেছি মিডিয়ার। তুমিও দেখেছো, অনেক বছর ছিলে। হ্যাঁ, ভালো খারাপ বলতে কি বোঝাচ্ছিস আমি জানি না, মানে আমার লাইফের একটা জার্নি মিডিয়া, তো সেটা দেখেছি। যখন আমি প্রথম মিডিয়া জয়েন করেছি তখন প্রথম সবে সবে 24/7 চ্যানেলসগুলো, মিডিয়া নিউজ চ্যানেলগুলো আসছে, সেই বছরই এসছে। তো আমি যে বছর মিডিয়াতে এসেছি তার এক বছর আগে এবিপি আনন্দ এসেছিল, মানে তখন স্টার আনন্দ, তারপরে 24 ঘন্টা। তো আমার প্রথম কাজই 24 ঘন্টাতে ছিল। সো সেই সময় আমরা একদম নতুন, সবে সবে শুরু হয়েছে, লোকে তখন মানে সন্ধ্যাবেলা হলেই টিভি খুলে বসে থাকে, একদিকে সুমনদেরকে দেখার জন্য, আরেকদিকে অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। তো সেই টাইমে আমরা মিডিয়া জয়েন করেছি, তো ওটা একটা টাইম। তার মধ্যবর্তী সময় আর আজকের সময় প্রায় ট্রানজিশনগুলো দেখেছি। অনেকগুলো বছর আমিও মোটামুটি অনেকটা টাইম দেখেছি, মানে তোমার মতো অতটা আগে থেকে দেখিনি, কিন্তু আমি খুব ভালো সময়ও দেখেছি, খুব চেঞ্জ হতে দেখেছি। যে সময় এসে আমার হয়তো পার্সোনালি মিডিয়াকে আর ভালো লাগছে না, সেই টাইমটাও আমি দেখেছি। আমরা যদি একদম প্রথমে যাই, তোমার মিডিয়ার শুরুর সময়টাই যাই, কেননা সেই সময়টায় আমি মিডিয়ায় ছিলাম না। সেই সময়ের খানিকটা যদি তুমি আমার সাথে শেয়ার করো। আমি প্রথম জয়েন করেছিলাম 24 ঘন্টা একটা প্রোগ্রাম হতো, এক্সট্রা টাইম। এটা খুব ফেমাস হয়েছিল, একটা প্রোডাকশন, অনিলাভ চট্টোপাধ্যায় সেই সময় প্রথম 10 মিনিটের খেল থেকে বেরিয়ে এসে, তখন 10 মিনিটের খেল হতো, দিব্যজ্যোতি বসু মানে খোঁজ খবর, চলো যাই, সেখান থেকে বেরিয়ে এসে নতুন শুরু করেছিলেন। তো সেটা আমার প্রথম। ইন্টারন্যাশনাল ফুটবলের আমি নিউজ বলতাম, তো বেশি দিন করতে পারিনি। আমার ইমোশন কিছু ছিল, সেগুলো আমাকে সে সময় আমাকে টেনেছিল,
কিছু স্টোরি ছিল, সেগুলো আমাকে বেশি দিন সেখানে রাখতে দেয়নি। বাট তারপরে আমি পুরো ফ্রিল্যান্স করতে শুরু করি 2009 অবধি। দেন আমি তারপরে আবার চাকরি শুরু করি তারা নিউজ থেকে। তার আগে পর্যন্ত ফ্রিল্যান্স করতাম। পাড়ায় পাড়ায় বলে একটা শো হতো, লোকের বাড়িতে যেতাম, গেম, সেই খাওয়া দাওয়া, সেগুলো এখন ভাবলে না মনে হয় কি বলতো, স্বপ্ন দেখছি মনে হচ্ছে। সেই দিনগুলো ছিল আমার জীবনে। খুব পয়সা তো বেশি পেতামই না, কিন্তু ভীষণ মজা ছিল। দেন তারপর একটার পর একটা চ্যানেলস, এবং ফাইনালি TV9 থেকে বেরিয়ে গেলাম। এবার এর মধ্যে মধ্যে অনেক স্টোরি আছে, অনেক স্টোরি। স্টোরি স্টোরি স্টোরি, ঠিক আছে। তুমি যেভাবে বললে, যত সহজে বললে, না মানে এটা তো এত একটা সহজে, এত একটা ছোট স্টোরি নয় এটা। কিন্তু কি মজার জিনিস জানিস তো, মানে আমি ওই প্রথমবার ইন্টারভিউ দিয়েছিলাম, তারপর কোনো ইন্টারভিউ দিতে হয়নি আমাকে। আমাদের মিডিয়াতে বেশিরভাগই দেখবি ওই চ্যানেলে কাজ করে, ওখান থেকে একটা হ্যাঁ, কল হ্যাঁ, এলো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হয়েছে আমার সাথে, হ্যাঁ, তাই হয়েছে। আমার ওই প্রথমবারই ইন্টারভিউ দিতে হয়েছিল, তারপর আমি কোনোদিন ইন্টারভিউ দিইনি। তো খুব টাফ ইন্টারভিউ হয়েছিল বাবা, বলিস না। মানে অঞ্জন বন্দ্যোপাধ্যায় পুরো আমাকে পুরো নিংড়ে ছিল, ঠিক আছে। সবচেয়ে টাফ ছিল আমার মনে আছে, আমি জানি না মিডিয়াতে এখন টাফ ইন্টারভিউ হবে হয় কি না, যা যা কঠিন কঠিন প্রশ্ন করেছিল অঞ্জনদা, নীলদা, আমার এখনও মনে আছে। আমাকে বলেছিল, সেই দিন ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছিল সেই সময়, 2014। তো বিশ্বকাপের আগের ম্যাচটা ছিল আর্জেন্টিনা ভার্সেস জার্মানি, কিছু আমার মনে নেই। তো ওই ম্যাচটা দেখেছিস? বললাম হ্যাঁ। বলো একটা কমেন্ট্রি করতে, ম্যাচটার 3টে ভাষায় করবি, বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। 5 মিনিট কমেন্ট্রি করবি। আমি তো ভাই ফুটবলের অতটা মাস্টার নই, বাট কমেন্ট্রি করতে দিয়েছে তার মধ্যে আবার 3টে ভাষায়। তো প্রচুর টাফ ইন্টারভিউ হয়েছিল। অঞ্জন আমাকে প্রচুর ভয় দেখিয়েছিল। তো বেশি স্টুডিওতে বসা যাবে না, বাইরে বাইরে যেতে হবে, খাওয়া টাওয়া ঠিক থাকবে না, বাড়ি কখন ফিরবি এগুলো কিন্তু ঠিক থাকবে না। অঞ্জন আমি খুব তাদের কথা বলতো, শুন শুন, অঞ্জন বন্দ্যোপাধ্যায় স্টাইল ছিল এটা। তো আমাদের একটা স্কুলিং প্রথম কিন্তু অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সাথেই হয়েছিল। একদিকে সুমন দে, একদিকে অঞ্জন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্কুলিংয়ের লোক। অঞ্জনদার শেষ প্রজেক্ট TV9, সেখানেও কিন্তু অঞ্জনদার জায়গায় আমি শুরু করেছিলাম, অঞ্জনদার চলে যাওয়া জায়গাটাতে। তো অঞ্জনদার সাথে আমার যেদিকে লাস্ট দেখা হয়, অঞ্জনদা আমাকে প্রথম 24-এ এন্ট্রি দিয়েছিল। আমি যখন TV9 জয়েন করি তখন অঞ্জনদা আমাকে অনেক দিন দেখেনি, তখন আমি অতটা ফেমাস চ্যানেলে নেই। কোভিডের সময় ইন্টারভিউ হচ্ছে, অঞ্জনদা অনলাইন একদিন ইন্টারভিউতে এলেন, আমাকে তো কে পারবি খবর করতে এখন, বলে মনে আছে তো? বললাম তুমি কি ভাবছো আমি চাকরি করছি এখনো? তুমি আমাকে দেখতে পাও না সেই জন্য বলছো? এখনো খবর পড়ি, রেগুলার পড়ি টেলিপ্রম্পটার। ঠিক আছে, জন খুশি। মানে অঞ্জনদার ব্যাপার হচ্ছে নিজের লোক চাই। এমনকি TV9-এ যখন ইন্টারভিউ হয়েছিল তখন আমাদের বরুণ দাস দেখা করেছিলেন আমাদের সাথে, যিনি CEO অফ TV9 নেটওয়ার্ক। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার দাদা বৌদির বিরিয়ানির ব্লগটা তো হিট হলো কী করে। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মানে ওই ট্রানজিশনটা অন্য ছিল, 2005 আর 2000, মানে ওটা ছিল কত, 20। তো এই যে 15টা বছর, সেটা কিন্তু বদলে গেছিল। তখন মিডিয়া ফলো করছিল সোশ্যাল মিডিয়াকে। তুমি সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কবে? 18-এ। 18-এ ঢুকেছো? হ্যাঁ, 24 ছেড়ে আমি ঝাঁপ মেরে দিয়েছিলাম। মানে হাতে ক্যামেরা ফ্যামেরা নিয়ে গড়িয়াহাটে বেরিয়ে পড়েছিলাম ভ্লগ করতে, মুম্বাইকার নিখিলকে দেখে। লোকজন বলছে কী রে পাগল, তখন লোককে বলতাম ভ্লগ ভ্লগ ব্লগ লেখো। আর এখন যা ভিডিও বানাই সবাই আপনার ব্লগটা দাঁড়ানো, তোর মশাই ব্লগ বানাই, ওটা ব্লগই না, ওটা ব্লগ নয়। একদম তাই। যাই করছি তাতেই বলছে ব্লগ বানাচ্ছি। আর তখন লোককে ব্লগ বললে বুঝতো না। আর লোকে তো পাগলও ভাবতো ক্যামেরা সামনে নিয়ে হেঁটে হেঁটে আরে কথা আমাকে বললে। পাগলই ভাবতো। মানে আমার বউ আমাকে বলেছিল ভাই তুমি অন্য রাস্তায় যাও, আমি অন্য রাস্তায় যাই, তোমার সাথে হাঁটা যাবে না, কারণ তোমাকে দেখলে লোকে কি ভাববে, এটা কি, এটা লোকে ক্যামেরা হাতে নিয়ে বলতে বলতে যাচ্ছে, এরকম কেউ করে নাকি। তো সেই সময় এটা নতুন ছিল, তখন আমি কলকাতাতে খুব আর কাউকে দেখিনি 2018-এ। বলতে পারি যে আমি, আমার মনে হয় যে ঠিক পারফেক্ট টাইম যখন আমি TV চ্যানেলটাকে ছেড়েছিলাম। মানে এর থেকে বেস্ট টাইম আর হয় না। আমি অলওয়েজ বিলিভ করি, এটা আমার কথা না, এটা বিখ্যাত লাইন, যে তুমি তখন তোমার একদম সেরা পারফরমেন্স দিচ্ছ, সেটা তোমার রিটায়ারমেন্টের বেস্ট টাইম। তুমি খুব ভালো ভালো মানুষদের সঙ্গে কাজ করেছো এবং তুমি পেয়েছো, অনেক কিছু পেয়েছো। মানে আমি খানিকটা বলতে পারো এই জায়গাটায় একটু আনফরচুনেট। মানে আমরা গিয়ে একেবারে জলে পড়েছি, আমাদের হাত ধরে তোলার কিন্তু কেউ ছিল না। আমাদের ইভেন যারা আমাদেরকে শিখিয়েছিলেন, মানে আমি যাদের কাছে শিখেছিলাম, তারা কে কে, তরুণ চক্রবর্তী, দেবরাজ রায়, মীর আফসার আলী, আরও অনেকে ছিলেন, ধর এখন সবার নাম মনে নেই, জগন্নাথ বসু। তো
এরা আমাদের টিচার ছিলেন। এটাও বলতে পারি যে আমরা ফরচুনেট যেদেরকে পেয়েছিলাম, মানে দেবরাজ রায় আজকে নেই। আমার মনে আছে দেবরাজ রায় এরকম ছোট ছোট পেপার কাটিং নিয়ে আসতেন এবং ওইগুলো থেকে দিতেন, ওগুলোকে মুখস্থ করতে বলতেন। মুখস্থ করতে বলে উনি চুপচাপ বসে থাকতেন, ভীষণ শান্ত টাইপের মানুষ ছিলেন। অন্যদিকে তাকিয়ে থাকতেন, কী ভাবতেন জানি না। তারপর তাকিয়ে মাথা নেড়ে বলে হয়েছেটাও জিজ্ঞেস করতেন না। আমরা বলতাম স্যার হয়ে গেছে। এবার ক্যামেরা চালাতে বলতেন, আমরা ওটা দেখে দেখে বলতাম। ওই হচ্ছে আমাদের প্রথম খবর বলা শিখেছিলাম। আমি সবাইকে অনেক জায়গায় বলি পডকাস্টে যে মিডিয়াতে একটা শব্দ ভীষণভাবে ব্যবহার হয়, সেটা হচ্ছে কার্যত। মানে সংযোগকারী শব্দ কার্যত প্রচুর অ্যাঙ্কার বলে। মানে আমি বলছি না যে আমি বিশাল বড় হনু কেউ, কিন্তু এটা বলে কার্যত। এবার কার্যত শব্দটার যে অ্যাকচুয়াল মানে হয় সেটা কিন্তু না বুঝে বলে। মানে হয়তো কেউ মরে গেছে, উনি কার্যত মরে গেছেন, মানে এরকমও বলতে শুনেছো? মানে টাইপ অফ, আরে মরে গেছে কার্যত কি করে মরে? দেখ কার্যত মরে যাওয়াটা হতে পারে যে একটা মানুষ প্রায় মরে গেছে। এবার অনেক সময় যে হয়তো বললো এরকম ধর্মীয় কোনো শব্দ যদি ভাবি, মানে বাক্য ভাবি, তাহলে ভাবে কার্যত জল জমে গেছে। আরে জল তো জমেছে, কি করে কার্যত? মানে জল জমার মতো যদি পরিস্থিতি হয় তাহলে সেটাকে কার্যত বলে। মানে আমি এক দুজনের কথা মনে পড়ছে আমার, যাই হোক এইটা মানে এবং অনেক আছে মানে 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 তো এইগুলো না মিডিয়াতে প্রচুর ফেস করেছি। মানেটা মনে হয় আমারও আছে, আমিও মনে হয় বলি। আরে আমি একবার একটা ভুল করেছিলাম, এটা বলি, খুব ইন্টারেস্টিং স্টোরি। 2011 আই থিঙ্ক মারা গিয়েছিল ওসামা বিন লাদেন। 11 কি 12 মনে পড়ছে না। তো ওসামা বিন লাদেন যেদিনকে মারা গিয়েছিলেন সেদিনকে আমি অ্যাঙ্কার ছিলাম, আমি যে টেলিভিশন চ্যানেলে কাজ করতাম। তো ওসামা আর ওবামা, এই টাং টুইস্টারে আমি কখনো ওবামাকে মেরে ফেলেছি, কখনো ওসামাকে জীবিত করেছি। বলো কি? শোন না গল্পটা, তাহলে বুঝতে পারবি। এবং আমার যে এডিটার সে বলে কি করেছিস তুই, ওসামা বিন লাদেন মারা গেছে, তুই বলছিস ওবামা মারা গেছে, ওবামার মৃত্যুতে এটা কি এসব হলো টলো। পরের দিন আমার কাছে সে ক্ষমা চেয়েছিলেন। বুঝলি তো কুণাল, দোষটা তোর নয়। কেন? একটা টাইমস অফ ইন্ডিয়াতে একটা স্টোরি বেরিয়েছিল যে সেই দিনকে ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাঙ্কাররা এই ভুলটা করেছিল, সারা পৃথিবী জুড়ে ভুল হয়েছিল, টাং টুইস্টার হয়ে গেছিল, সারা পৃথিবীতেই ভুল হয়েছিল ওসামা ওবামা। তো আমি বললাম দেখে যাও আমার লেভেলটা ইন্টারন্যাশনাল লেভেলে, ভুলটা ইন্টারন্যাশনাল লেভেলে করি। হ্যাঁ, এবং আমার কিন্তু প্রথম তোর শুরু 2020 মানে 2005 হলো। আমি খবর প্রথম পড়েছিলাম 2010, অনেক বছর পর। অনেক বছর। কিন্তু প্রথম দিনটা আমার আজও মনে আছে, বিশ্বাস কর। আমাকে প্রবীরদা বলে আমাদের সিনিয়র ছিলেন, খাস খবর পড়তেন প্রবীরদা, তখন আমাকে প্রচুর র্যাক করেছিলেন, হেভি র্যাক করেছিল। আমাকে পেছন দিক দিয়ে গালাগাল ফালাগাল দিয়েছিল, উল্টো পাল্টা বকেছিল আমাকে। তারপরে সিনিয়র মানে কিছুদিন যাওয়ার পর আমি নবীনা সিনেমা হলের দেওয়ালে ফেলে বহুত পিটিয়েছিলাম, মানে মজা করে। তখন তো সম্পর্ক হয়ে যায় না, হয়ে বন্ধুত্ব গেছে, হয়ে যায়। দেওয়ালের মধ্যে ঠেসে ধরে খুব ঢুকেই আমাকে প্রচুর রাগ করেছিলে তুমি। তো প্রথম দিন আমি খবর পড়ব, আমাকে বলছে বালক টেলিভিশনটা দেখতে থাকো, রাত্রিবেলা খবর পড়বে, দেখো কি করে অ্যাঙ্কাররা খবর পড়ে, চুপচাপ দাঁড়িয়ে দেখবে এখানে। আমি মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা থেকে আবার চলে এসেছি। এখানে কি করছো? বলেছিলাম না ওখানে দাঁড়াতে। আলাম অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, আবার দাঁড়াও, গিয়ে যাও। কি মানে বোরিং ভাব, খবর হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে দেখতে হয়, তখন তোমার কিচ্ছু বলার নেই। এবার রাতের টাইম এসছে, তখন 11:30 বুলেটিন, আর অ্যাঙ্কার মানে দুজন মেকআপ আর্টিস্ট চলে যাবে, তাই জন্য 8টার সময় মেকআপ করিয়ে দেবে। এবার 11:30 লাস্ট বুলেটিন। আমি তো পড়বো না, আমার তো ভয় লাগছে, আমার তো হাত কাঁপতে শুরু করে দিয়েছে। বিশ্বাস কর প্রথম দিন না ঘাটটা এরকম হয়ে রয়েছে। আমার নিজের প্রথম দিনের কথা মনে পড়ছে, স্টিফ হয়ে গেছে। আর মানে আমি ভাবছি যে এত লোক আমাকে দেখছে। প্রথম দিকে তো হয়, মারাত্মক হয়। এটা ঠিক যখন উল্টে যায়, মানে ধর এটা আমি বলছি 2009 or 10, বাট এটা যখন 2020-তে এসে দাঁড়ালো বা 21-এ দাঁড়ালো, মানে বলে না যে তখন ওই বসার জায়গাটা ওটাকে সিংহাসন মনে হয়। তখন মনে হয় বিশেষ করে ডিবেটগুলোতে, আমি জানি না তোদের ওখানে কতটা সুযোগ ছিল, বা TV9, আমি থ্যাঙ্কস টু TV9 এবং যারা সিনিয়র ছিলেন যে আমাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছিল। না, আমি তো মিডিয়াটা ছেড়েছিলাম এই কারণে, স্বাধীনতা দেওয়া বন্ধ হয়ে গেছিল একদম। তুমি মনের মতো আর প্রশ্ন করতে পারতে না। না, প্রশ্ন মনের মতো করা যেত না। ওকে, আমি তো খুব বাজে বাজে প্রশ্ন করতাম না, আমার গেস্ট ফেস্টটা চলে যেত, আমাদের অ্যাসাইনমেন্ট বলতো তুই গেস্ট তার আস প্রত্যেক দিন। আমার নামে তো রিপোর্টও হয়েছে যে আমি নাকি মানে একটু বেশি কিছু মানুষকে কর্নার করার চেষ্টা করছি, এরকম।
আমাকে অনেকে বলে যে আমি নাকি বায়াসড, আমি নাকি কোনো পার্টিকুলার রাজনৈতিক দল। এটা একদম ভুল ধারণা। আমি এটা লোককে পডকাস্ট বলে বলছি না। আমি না মানে দেখ, আমি না এই তোর পডকাস্টে বলছি আমি একসময় এসএফআই করতাম, মানে বাম রাজনীতি করেছি আমি ছোটোবেলায়। আমার ফ্যামিলি তারা সমস্ত আমার পরিবারের সবাই রাজনীতিতে ছিল। আমার জেঠু এক সময় পুরোদমে রাজনীতিতে ছিলেন। আমি সেইখানে আমাকে এখন অনেকে বলে যে আমি অ্যান্টি কমিউনিস্ট। আমি কোনো কিছুর অ্যান্টি নই বা কোনো কিছুর পক্ষে নই। আমি যেটা ঠিক সেটাকে ঠিক বলার চেষ্টা করি, আর এটা যেটা ভুল সেটাকে ভুল বলার চেষ্টা করি। এটাই তো হওয়ার কথা কুণাল দা। হ্যাঁ, কিন্তু টেলিভিশনে সেটা হয় না। এখন টেলিভিশনে দেখবি অনেক অ্যাঙ্কার মানে কলুষিত হয়। তারা বলেন যে তারা এটা পলিসি আছে, কিন্তু আমি কোনো চ্যানেলে কিন্তু সেইভাবে কোনো পলিসি ফেস করিনি। অদ্ভুতভাবে TV9-এও করিনি, তার আগে ধর 24 ছিলাম করিনি। কোনো কেউ বলে দেয়নি যে এই দলের হয়ে কথা বল। না, আমি ধরো 9 বছর ছিলাম, প্রথম দিকটাতে তো আমরা এগুলো একেবারে পাইনি। আমাদের স্বাধীনতা ছিল নিজের মতো প্রশ্ন করার, কিন্তু শেষের দিকটা এসে মানে আমি বলবো তোমাকে কোনো রাজনৈতিক কিছু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি এত এরমভাবে প্রশ্ন করতে পারো না, তুমি একটা প্রশ্ন সরাসরি করতে পারো না তাকে। এবার যে জায়গাটা ক্রিয়েট হয়ে যায়, ধরো তুমি এমন একটা সময় বাইরের সবাই সেই প্রশ্নটা করছে, তুমি পথে চলতেও শুনতে পাচ্ছ, বারবার তোমার কানে আসছে। একজন সঞ্চালক হিসেবে তোমার তখন কি দায়িত্ব? তোমার দায়িত্ব সেই প্রশ্নটা কিন্তু তুলে ধরা, তাই না? তোরা মানে সেই সময় আমি কোনো পার্টিকুলার চ্যানেলকে নিয়ে বলতে চাইছি না। মানে আমরা যেমন ধর, আমি অনেক সময় আমার মোবাইলে টুইটার খুলে, বা এখন তো টুইটারে সবাই ব্লুটিক, বোঝার উপায় নেই কোনটা ঠিক কোনটা ভুল। আমি নিজেও প্রায় কেস খেয়েছি অপারেশন সিন্দুরের সময়, বুঝতে পারিনি। আমি মাথায় ছিল না যে এখন তো সবই ব্লুটিক হয়ে গেছে, পয়সা দিলেই ব্লুটিক পাওয়া যায়। কিন্তু তখন তো ছিল না, তখন অথেন্টিসিটিটা বোঝা যেত। কারণ তুই মোবাইল খুলে সেই সব সেলিব্রিটি বল বা নিউজ হাউসগুলো থেকে আমরা খবরগুলোকে, আপডেটগুলোকে নিয়ে দিতাম ইভেন। কিন্তু তুই যেটা বলছিস সেটা একরকম, এটা পলিসিগত। আর আমি মনে হয় তোর পডকাস্টে বলা যেতে পারে সেটা হচ্ছে যে র্যাগড হওয়া। মানে রীতিমতন যেভাবে সিনিয়ররা র্যাগ করেছে, সিনিয়ররা দিনের পর দিন অত্যাচার চালিয়েছে, এবং তাদের বিহেভিয়ার, তারা আজকে রিয়েলাইজ করে কিনা জানি না। তুমি ফেস করেছো এগুলো? ওরে বাবা, মানে আমি মারাত্মক ফেস করেছি। কেন ফেস করবো না? আমার একটা দিনের মনে আছে, আমি নাম বলবো না কারোর, সবাই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এখন আছে। বাট আমার মনে হয় যেন ভগবান তাদের কৃপা করুক, তাদের এই নোংরামিগুলো, অসভ্যতামিগুলো তারা কখনো তাদের বুঝে এই উঠতে কাজের পারেনি। শাস্তি তারা পাবে। আমি এতটা মানে এখনো পর্যন্ত মহৎ বা উদার হয়ে উঠতে পারিনি। না, আমি সেটা বলছি না। তারা তো চাকরি করতে এসেছিলেন, কিন্তু তারা চাকরি করতে এসে যে অন্যায়গুলো করেছেন, যে অডাসিটিগুলো দেখিয়েছেন, বা তারা মনে করেছে যে নিউজ ইন্ডাস্ট্রিতে কাজ করলে মানুষকে এভাবে ধরাকে সরাজ্ঞান করা যায় না। আমার একটা ইনসিডেন্ট মনে আছে। একটা দিল্লিতে একটা কোনো ঘটনা ঘটেছিল, আমি খবর পড়ছিলাম। সেই সময় উত্তেজনা থাকে, মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে পিসিআর এখন কী চলে। পিসিআর থেকে, মানে যারা জানে না তাদের জন্য বলি যে পিসিআর কন্ট্রোলে আমাদের যেটা হয় সেটা আমাদের কানে টকব্যাকে আসে। একদম। সেখানে যদি গালিগালাজ চলে সেটা আমরা শুনতে পাই। তারপর আমাদের রিয়াকশনটা একদম নর্মাল থাকে, এবং আমাদের শুধু রিয়াকশন, আমাদের খবরটা পড়তে হচ্ছে সেই এক্সপ্রেশনটা দিয়ে। এবং মানুষ মনে করে যে সবটা টেলিপ্রম্পটারে থাকে, না, না, সেটাও না, না। থাকে না। থাকে না। ব্রেকিং নিউজের সময় তুমি একটা কি দুটো লাইন পাও, সেটাই বাকিটা বলতে তোমাকে করতে হয়। তাই জন্য লোকে ভাবে যে আরে একই লাইন বারবার বলছে কেন। এবার যে ঘটনা ঘটছে সেই সময় প্রচুর উত্তেজনা চলছে, উত্তেজনা। সেই সময় আমাদের যিনি ডেপুটি এডিটর ছিলেন তিনি স্টুডিওতে চলে এলেন, এসে রীতিমতন চিৎকার, মানে এবার ওই যে চিৎকারটা, আমি এটা রিয়েলাইজ করানোর জন্য বলছি না, বাট ওই চিৎকারটা হয়তো উনি আমার উপর করছেন না, কিন্তু তার রিয়াকশনটা কিন্তু আমার উপরও আসছে। কারণ আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে কোনো স্যার কাউকে বকছেন, হয়তো আমাকে বকছেন, ভয় তো আমিও পাচ্ছি, কারণ ওনার চিৎকারটা আমাকে আমার জগৎ থেকে নিয়ে এসে আমার পুরো কুক্ষিগত করে দিচ্ছে ওই চিৎকারটাতে। তুমি তো কমান্ডটা ঠিক করে পাচ্ছও না তখন। এবার যিনি প্রডিউসার কমান্ড দিচ্ছেন তিনিও কিছুটা ভয় পেয়ে গেছেন। এবার চিৎকার হচ্ছে, ওখানে অবিটা ওখানে যায়নি কারণ এই ক্যামেরা। আমি গলাটা ততদূর তুলতে পারবো না, আরো বাজে লাগবে। বলতে এই কুণালকে দে তো, মানে টকব্যাকটা নিয়ে এবার মুখটা আরো, গলাটা আমার একদম কাছাকাছি চলে, যেহেতু টকব্যাকের সময় মুখটা চলে যায়। এই শোন, এটা বল, মানে অদ্ভুত হাইপার বলছেন চিৎকার করে করে। এবার তুই ভাব, আমার কিন্তু আস্তে আস্তে আমি ডাউন হচ্ছি, আমি কিন্তু তখনও বলে যাচ্ছ, কিন্তু তুমি তখন দেখবে তখন পুরো ব্যাপারটা বোঝা যায় না, মাথায় কালেক্ট করতে পারবে না তুমি ব্যাপারটা। এক্স্যাক্টলি। তারপর যেটা হলো, উনি কি বলছেন আমি
কানে ঢুকছে কিন্তু আমি রেজিস্ট করছি না, আমার ব্রেন একটা কথা বুঝতে পারছি না, বিশ্বাস কর। আমি শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, ব্রেন ধরতে পারছি না। তারপরে আমাদের কিন্তু সিনিয়র এসে পাশে বললেন, কিরে কুনাল, তোকে বলছি তুই শুনতে পাচ্ছিস না? এবার আমার তো রিপ্লাই করার কোনো জায়গা নেই, কারণ আমি তো এয়ারে আছি, হেয়ারে আছে। আমার তো গলা যাচ্ছে। মানে দর্শকরা যারা আজকে এই পডকাস্টটা শুনছে তারা তো বুঝতে পারবেন না, ওই সময় কিন্তু আমি চুপচাপ বসে স্যারের বকা খাচ্ছি না, কন্টিনিউ বকবক করছো আমি কিন্তু তুমি। মানে হয়তো ওখানে চিৎকার চলছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এমন একটা কঠিন পরিস্থিতি, দেখুন প্রচুর মানুষের ভিড়, তার মাঝখানে আমাকে পেছনে আমার বস বকছে, আমি এটা তো বলতে পারছি না, না, চিৎকার করছে আমার পেছনে। এর পরের ব্যাপারটা শোন, আমাকে বলছে মানে তুই জাস্ট বিপ ইউজ কর এই পডকাস্টটা, আমি তোকে বললাম। আমাকে বলছে কি রে, বুঝতে পারছিস না? আমাকে বলছে, অ্যাঙ্কারকে বলছে, হ্যাঁ বুঝতে পারছো না কি বলছি? আমি, আমার হাত ফাত কাঁপছে বুঝলি তো, আমি জাস্ট চেপে ধরে বসে আছি। আমি ফেস করেছি এগুলো। আমাকে বলছে, মানে এর পরের বাজে কথা আমি বলবো না, বলছে নাকি বেরিয়ে যা স্টুডিও থেকে। আমি স্টুডিও থেকে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে এসে বোঝার চেষ্টা তাও করলাম। তো তুমি বেরিয়ে এলে যখন ব্রেক হলো বা তোমার বুলেটিন শেষ হলো, তারপর না 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 তোমাকে না তো না বসে না, থাকতে হয়েছে। বুলেটিন মাঝখানে ও শুনতে ব্রেকে। পাচ্ছে না, ওকে সিনিয়রকে বললো ওকে বের কর। এবার আমি গিয়ে আমার সিনিয়র এডিটরকে বলবো, আর কাকে বলতে পারি, যে দেখো মানে আই ওয়াজ মানে শিভারিং, আমার হাত ফাত কাঁপছে। আমি বললাম মানে আমারটা বলতে গিয়ে এখনো কাঁপছে। তিনি যদি পডকাস্টে দেখে থাকেন তাহলে হয়তো রিয়েলাইজ করবেন যে কি অন্যায়টা তিনি না না, করেছেন। করবেন না, এরা না করে না, আমি এটা ফিল করে নিয়েছি, এরা কিচ্ছু রিয়েলাইজ করে না। এবং বেরিয়ে আসার পর আমি আমার সিনিয়র এডিটর যিনি ছিলেন তাকেই একমাত্র বলবো, উনি হচ্ছেন ওই মুহূর্তে উনি অথরিটি। তো উনি বললাম যে দাদা এটা কী জিনিস, একটা অ্যাঙ্কার যতক্ষণ পারফর্ম করছে যদি ভুলও করে তাকে বকার রাইট, কারণ ওই মুহূর্তে সে তো ঘাবড়ে যাবে, পারফর্মার তো না, পরে বলতে হয়, এটা নিয়ম। এই স্কুলিংটা আমি অঞ্জনদার থেকে পেয়েছিলাম। হাজার ভুল করলেও কিছু বলতেন না, অঞ্জনদা পরে ডাকতেন এবং নিজের ঘরে ডাকতেন, কারোর সামনে বলতেন না, নিজের কাছের ঘরে ডেকে এটা কী করছিস, এটা কী হয়েছে, এটা কেন করলি। এইটা ছিল অ্যাকচুয়ালি প্রপার, তুই বলছিস না মিডিয়া শেখালে কাল, এটা হচ্ছে প্রপার বসিং। আমি পাইনি। আমরা তো শিখতে এসছি, আমরাও তো শিখছি, কোনো স্কুল কোনো কিছু শিখিয়ে দেয় না। কোথা থেকে তুমি পুরোটা শিখে আসবে? না। তুমি একটা কাজ যখন করছো, করতে করতে তুমি শিখবে। সেই Exactly. সময়টাই যদি তোমাকে কেউ না দেয়। এবং সেখানে তোকে গালাগাল দেওয়া হচ্ছে স্টুডিওতে, এবং একটা অ্যাঙ্কারের মানে কি যে হয় পেছনে। আজকে হয়তো যদি এই পডকাস্টটা মানে আমার বাংলার, বিশেষ করে ভারতের মানুষ তো বাংলা সবাই বুঝবে না, যারা অ্যাঙ্কারিং করছে এই মুহূর্তে টেলিভিশন মিডিয়াগুলো তারা হয়তো জানে, তারা ফিল করে, প্রতিনিয়ত তারা ফিল করে। এবং তারপর হচ্ছে বাইরে বেরিয়ে আসার বাইরে পর। বেরিয়ে আসার পর শাস্তি, কি ধরনের শাস্তি দেওয়া হবে? মর্নিং করতে হবে। মর্নিং করাটা হচ্ছে শাস্তি দেয়া, মানে তার মানে সিনিয়ররা জানতো যে মর্নিং করাটা টাফ, তাদের তো কোনোদিন করতে হতো না। তারা করতেন ভোটের রেজাল্ট, সকালবেলা চলে আসতেন, আলাদা ব্যাপার, বড় ইনসিডেন্ট। বাট মর্নিং করাটা ছিল শাস্তি দেয়া। সকালবেলা ঘুম থেকে টেনে তুলে তোর 4:30 5টা বাড়ি বেরোচ্ছিস অফিস থেকে, বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত, আবার পরের দিন মর্নিং, এক সপ্তাহ টানা মর্নিং, তোর শাস্তি এটা। আমার মর্নিংয়ে একদিন বলতে গিয়ে মনে হয়, তোর যেহেতু পডকাস্টে এগুলো নিয়ে আলোচনা করছিস, মর্নিংটা ছিল বিভীষিকা। মানে বিয়ে খেতে গেছি, হয়তো ভাইয়ের অ্যাসিডিটি হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে প্রচন্ড উঠে কষ্ট হয় বিভিন্ন কারণে। একদিন ঘুমোচ্ছি, জানিস তো, ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি ও কুনালদা, ও কুনালদা চিৎকার করছে, কি ঘুমের মধ্যে, স্বপ্নে হট করে জেগে ড্রাইভার। এক্স্যাক্টলি, এটা তুই বলতে। আমি পারবো বুঝতে, বিকজ আমি দিনের পর দিন মর্নিং করেছি, Exactly. আমাকে করানো হয়েছে মর্নিং দিনের পর দিন। এবং মর্নিংটা শাস্তি হিসেবে দেওয়া হতো। আমি এখানে নাম বলছি না, 24 ঘন্টা একজন অ্যাঙ্কার ছিলেন আমার থেকে সিনিয়র, তাকে মর্নিং করানো হতো শাস্তি দেওয়ার জন্য। এবং ওই দিন আমি কীভাবে অফিস গেছিলাম আমি জানি, যে আমার ড্রাইভার একটা জায়গায় গিয়ে এত জোরে গাড়ি চালাচ্ছিল, 6টা থেকে বুলেটিন ছিল, আমাকে যখন ড্রাইভার ডাকছিল তখন 5:25 বাজে, আমাকে মেকআপ করতে হবে তোমাকে গিয়ে। মেকআপ মানে করে যেতে হবে বাগুইয়াটি। তখন ড্রাইভার এত জোরে গাড়ি চালাচ্ছেন, একটা গিয়ে হঠাৎ করে মানে বর্ষার সকালে একটা মানে ট্রেলার রাস্তায় উঠছে, গাড়িটা না এরকম করে পাক খেয়ে গেল শুধু ব্রেক মেরে। মানে এই দিনগুলো যে কী বিভীষিকার ছিল মর্নিংয়ের। তো মিডিয়াতে যত অপমান সহ্য করেছি, যা ফেস করেছি, সেগুলো টেলিভিশনের শেষ বেলাতে হয়তো চুকিয়ে দিয়ে আসতে পেরেছি, কিন্তু সেখানে গিয়ে আবার অন্য কিছু পেয়েছি। দ্যাট ওয়াজ ব্যাকস্ট্যাবিং। সেটা আবার অন্য পর্যায়ে। একটা জায়গায় তোকে শুরুতে তুই হবি, তুমি যদি বুলি করা, এই ওয়ার্ডটা বুলি আমি করা, হ্যাঁ। ইউজ করি,
এটা মিডিয়াতে, আমাদের বাংলার মিডিয়াতে এতটা বড় একটা জায়গা জুড়ে রয়েছে, যারা কাজ করে তারা খুব ভালোভাবে জানে। তোমাকে কিছু শিখিয়ে দেবে না, তোমাকে কিছু বুঝিয়ে দেবে না, তুমি বিপদে পড়লে তারপর তোমাকে গালাগালি করবে। তোকে একটা ইনসিডেন্ট বলবো, তাহলে শোন, মানে মিডিয়াতে কি কি হয় লোকে জানতে পারবে। TV9-এর ঘটনা, যারা দেখছেন হয়তো তারাও দেখলেও বুঝতে পারবেন। TV9-এ একদিন এরকম একটা শো রাত আগের দিন সকালবেলা, রাত্রিবেলা কথা হতো, পরের দিন জানিস একটা সকালে কনকল হতো, সেখানে ফাইনাল হতো। এবার কনকলে ফাইনাল হয়েছে যে আজকে ডিবেটটা কী নিয়ে হবে, প্রডিউসার ছিল সেখানে। এবার আমি 4টের সময় ঢুকে একবার প্রডিউসারকে গিয়ে বলতাম যে কি ঠিকঠাক আছে তো, আমি 7টার সময় আসছি, কারণ 8টা থেকে শো, তার আগে তো আমার বুলেটিন থাকতো মেকআপ টেকআপ করে নিয়ে। আর আমি TV9-এ বড্ড ক্যাজুয়াল ছিলাম, এটা আমি মানি, মানে আমি ভীষণ বেপরোয়া টাইপের ছিলাম, খুব একটা রুলস রেগুলেশনস মানতাম না। ব্লেজার ফ্লেজার পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, চা খেতাম, ঘেমে ঠেমে গিয়ে আবার বকা খেতাম মেকআপ আর্টিস্টের কাছে, ওই পেছনে টক ব্যাগটা লাগিয়ে ঘুরে বেড়াতাম পাগলের মতন। এবার শো এর টাইম 7টা, আমি গিয়েছি। এবার আমি গেস্ট লিস্টটা আমাকে চাওয়া হয়েছে, প্রডিউসার বলছে গেস্ট লিস্টটা চাতো, তো গেস্ট লিস্টটা চেয়েছি। তো গেস্ট লিস্টের ওপরে না টপিক, মানে সেদিনের যে ডিসকাশনের টপিকটা লেখা থাকতো। তা আমি বলছি এইটা কেন লেখা রে? বলছে দেখি। তো প্রডিউসার দেখছে, হ্যাঁ এটা কেন লিখেছে? তো অ্যাসাইনমেন্টকে বলছে কী রে এই টপিকটা লেখা কেন? তো আমাদের তো এটাই লিখে দিয়েছে। তার মানে টপিক চেঞ্জ হয়ে গেছে, তুমি জানো না? আমি জানি না, ছেলেদের প্রডিউসার জানে না। প্রডিউসার তো 12টার সময় এসেছিস, তো প্রডিউসার 12টার সময় এসে সারা কিছু বানিয়েছে, প্যাকেজ রেডি তাহলে করেছে। রানটা কি হবে? রান তো প্রডিউসার জানে না, যেরকম রান ওভাবেই চলবে না, সিনিয়রটা কনভে করেনি। এইবার ভাব একটা 8টার শো, প্রডিউসার হট করে বলছে এই দাঁড়াতো, যে সিনিয়র বলছে একজন, দাদা শোনো এটা কি টপিক? তো উনি এসে বলছেন এ বাবা, তোকে বলতেই ভুলে গেছি, টপিক তো চেঞ্জ হয়ে গেছিল রে 12টার সময়। ওই রকম দেশলাই আর লাইটারটা আর সিগারেটটা নিল, নিয়ে ওখান থেকে বেরিয়ে আমি করবো না কাজ বলে দাম করে একটা বাড়ি মারলো ডেস্কে, বলে চ্যাংড়ামো হচ্ছে এখানে, এটা চ্যানেল, বলে বাইরে গিয়ে স্মোক করতে শুরু করে দিল। আমি মানে অথই জল। আমি কি করবো? আমি উঠে গেলাম, এ কি রে তুই চলে এলি, তো শো কি করে হবে, 15 মিনিট বাকি। বলে যা ইচ্ছা হোক, আমার দেখার দরকার নেই, আমি পারবো না এই রকম শো করতে, তুই যা ইচ্ছা কর। হ্যালো, মানে আমি যা ইচ্ছা কর মানে চাংড়ামো করছিস নাকি, ইয়ার্কি মারছিস নাকি তোরা সব? সিনিয়র ভুল করবে, তুই বলবি কাজ করবি না, আমাকে তো শোটা করতে হবে, আমি তো না বললে হবে না। তো বলছে তুই যা ইচ্ছা করেন, আমার সাথে লেগে গেল ঝগড়া। তো একজন সিনিয়র ছিলেন, আমাকে খুব কুল্লি বলেন, কুনাল বাবু কিছু হয়নি, এসো, মানে দিদি খুব সিনিয়র, অনেক দিনে কাজ করছেন। সোকে টপিক কি? ভায়োলেন্স, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে তো তুমি অনেক কাজ করেছো। অ্যাকচুয়ালি এই ভায়োলেন্স কথাটা কোথা থেকে এসছেন, যারা অবাঙালি TV9-এর আসতেন সিনিয়র হিসাবে, তারা ভায়োলেন্স বলতেন। ভায়োলেন্স। হ্যাঁ, তো বলতেন ভায়োলেন্স, পশ্চিমবঙ্গের ভায়োলেন্স নিয়ে আর কি বলার আছে, ভোট পরবর্তী সন্ত্রাস। এইবার আমি ঢুকে গোলের পর গোল খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো আউট পুরো, না আমার প্রিপারেশনের জন্য গোল খাচ্ছি না, কিন্তু আমার ব্রেন কাজ তুমি করছে তো না। হাইপার হয়ে গেছো অলরেডি পুরো ব্যাপারটাতে। মাথা ঠান্ডা না করে ওগুলো সামলানো যে কতটা কঠিন, এটা দূর থেকে তো সবাই বুঝতে পারে না। এক্স্যাক্টলি। তো আমি হঠাৎ করে নিজেকে বললাম যে না, এটা হলে হবে না, ফিরে এসো। এবং শোটা পুরো হলো, বেরোলাম, প্রডিউসার আমাকে হাসতে হাসতে বললো দেখলি তো প্রথম দিকে তুই এরকম চাপ নিয়ে বসলে, তারপর হয়ে গেল। এবার এটার সাথে একটা পাঞ্চ করে দে আরেকটা, ঠিক সেম দিন এরকমের ঘটনা। সেদিনকে আমি গোল খাচ্ছি তো খাচ্ছি, এমন একটা গোল আমাকে দেওয়া শুরু করেছে এমন একজন ভদ্রলোক, কোন দলের বলবো না, তাহলে তারা একটু কলার উঁচু করে নেবে। তো আমি মোটামুটি গোল খেতে শুরু করেছি। আমার প্রডিউসারের তো হয়ে গেছে, ভাই অ্যাঙ্কার গোল খাচ্ছে, কী করা যায়? প্রডিউসার ফাট করে দৌড়ে উঠলো। আমি দেখতে পেলাম উপর থেকে TV9-এর নিচে স্টুডিও ছিল, ওপরে ব্যালকানি ছিল, দৌড়ে চলে গেল, গিয়ে দেখলাম ডেস্কে চলে গেল। আমার মোবাইলটা দেখলাম ল্যাপটপের পেছনে রাখা, ঘ ঘ ঘ হচ্ছে, মানে হোয়াটসঅ্যাপটা খুলে দেখলাম যেখানে যেখানে যেগুলো যেগুলো গোল খাচ্ছিলাম সমস্ত কিছু ডেটা ওখান থেকে বসে মানে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে আমাকে পাঠাতে শুরু করে দিয়েছে। পাঠিয়ে এখানে এলো, এসে স্টুডিওতে ঢুকলো, মারতো, দেখ কত ক্ষমতা, মার বেড়াকে। এবার আমি তো খুলে দেখি আমার কাছে সব চলে এসেছে ডেটা, ফাটাফাট 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 ওখানে হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। না, আমার চ্যানেলে কিন্তু এক্সপেক্ট করা হতো যে এটা অ্যাঙ্কারই করে নেবে ওখানে বসে। সি
অনেক ক্ষেত্রে হতে পারে যে আমার কাছে নেই ডেটা, হতে পারে ও খুব পড়াশোনা করে এসেছিল সেদিন, আমার কাছে ওই ডেটাগুলো ছিল না। ইটস আ টিম ওয়ার্ক। আমি ভাই এখানে একটা কথা বলছি পরিষ্কার, সুমন দে যেখানে ওই কাজটা করেন ওখানে বসে ঘন্টাখানেক সঙ্গে সুমন, আমি এবিপি আনন্দে কাজ করিনি, বাট আমি ডেফিনেটলি বলতে পারি ওখানে মানে অনেকগুলো মাথা রয়েছে তার পেছনে এবং তাদের রিসার্চ রয়েছে, তারা প্রত্যেকটা মোমেন্টে এটা, আমি ছোট করছি না কাউকে, সুমন দে ডেফিনেটলি একজন বড় অ্যাঙ্কার এবং অনেক বড়, মানে ওনার অনেক দিন ধরে কাজ করছেন, ওনার সেই ট্যালেন্টটা রয়েছেন, সেই জন্য কাজটা করতে পারছেন। বাট এই ধরনের শোগুলোতে একজন অ্যাঙ্কার ততটাই স্ট্রং যতটা তার প্রডিউসার, এবং পুরো কন্টিনিউয়াসলি টিমটা ফিট করা হয়। টিমটা হ্যাঁ, মানে প্রডিউসার তো অ্যারেঞ্জ করে, তাই না, প্রডিউসার যারা যারা রয়েছে, একজন থাকে না অনেকে থাকে, এবং তারা কন্টিনিউয়াসলি ফিট করে এবং ওই মোমেন্টে কোনটা বলা উচিত সেটাও বলে দেয়। কিন্তু স্পেশাল প্রোগ্রাম না হলে কুনালদা, যারা ধরো নর্মাল অ্যাঙ্কাররা খবর পড়ছে, তাদের হ্যাঁ। তো কোনো ব্যাকআপ থাকে না। এখান থেকে অ্যাঙ্কাররা শেখে। আমাদের যেমন তুইও, তোর সাথে হয়তো হয়েছে, অনেকে যারা দর্শকরা বুঝতে পারেন না যে আমরা একটা ধর সিরিয়াস প্রোগ্রাম করছি যেখানে টেলিপ্রম্পটার মাস্ট, আমাদের কাছে সেই ধরনের ইনফরমেশন নেই, আমরা টেলিপ্রম্পটার দেখেই বলতে পারি টেলিপ্রম্পটার বন্ধ হয়ে গেছে। আমাদের এমনও হয়েছে, মানে আমি আমার চ্যানেলে যেখানে কাজ করতাম সেখানে হয়েছে যে প্রোগ্রামে টেলিপ্রম্পটার দেওয়া হবে না, হ্যাঁ, তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে চায়ের কাপ নিয়ে উইদাউট টেলিপ্রম্পটার খবর পড়বে, এবং এটাই নর্মাল। এবং সে সময় সুপ্রিম কোর্টের, হাইকোর্টের রায় আসছে, সেই রায়গুলো মুখস্থ করে বলবো, ইজ ইট পসিবল? এরকম ধর আমি রেজিগনেশন দিয়েছিলাম। আহ, আমি কেন রেজিগনেশন দিয়েছিলাম, আমি দেরি করে গিয়েছিলাম ভোটের দিন, আমাকে যেন শোকজ করা হয়েছিল, এবং আমি র্যাগিংটা নিতে পারছিলাম না ওখানকার। মানে আমার মনে হচ্ছিল যে এই পরিবেশটা আমি ডিজার্ভ করি না, মানে এটা আমি বলে না, ওখানে প্রচুর যারা এমপ্লয়িরা কাজ করছিল তারা প্রত্যেকেই কম বেশি সেই, আমি দেখেছি কোনো মহিলার মুখে কাগজ ছুঁড়ে মারতে, সিনিয়র বসকে কাগজের বান্ডিলের মধ্যে মুখে ছুঁড়ে মেরেছে অ্যাসাইনমেন্ট ডেস্কে, এরকম আমি দেখেছি। ওখানে এমনও গেছে, দিন গেছে না, সবাই না এরকম ঠাক 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 করে কাঁপতো, কারণ বস ঢুকছে, মানে বসের বস কুল, কিন্তু ছোট বস বিশাল কিছু, ঠিক আছে। এবং যেখানে দেখেছি খিস্তিকামারি হচ্ছে ডেস্কে বসে সিনিয়রদের, বডি শেমিং হচ্ছে মহিলাদের। তুমি মহিলাদের কথা তুললে বলে একটা টপিক না বললে হয়তো মানুষ রিয়ালিটিটা বুঝতে পারবে না। মেটারনিটি লিভ, মেটারনিটি লিভ নেওয়াটা কিন্তু পাপ। আচ্ছা, এটা আমি বলতে পারবো না, তোরা হয়তো তুই ফেস করেছিস। হ্যাঁ, অবশ্যই ফেস করেছি। আমি আর আমার এক কলিগ, আমরা দুজনে একই সময় মেটারনিটি লিভে গেছিলাম। মানে তুমি ভাবতে পারবে না, ওই লিভটা নেওয়ার জন্য আমাদের বেবি যখন ছোট, সে সময় আমরা যে কি পরিমাণ সাফার করেছি। অফিসে রেগুলার মর্নিং দেয়া হতো, একটা ছোট বাচ্চাকে রেখে মাকে আর্লি মর্নিং অফিস আসতে হচ্ছে 5টার সময়, এবং আমাদের বহুদিন বসিয়ে রাখা হয়েছিল, কারণ আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের যদি 3টে মাস একটু হালকা ডিউটি দেওয়া হয় ভালো হয়, বাচ্চা খুব ছোট, আমরা 3-4 মাসের বাচ্চা রেখে জয়েন করেছিলাম। মেটার্নিটি লিভের জন্য এত ভুগেছি কুনালদা, তুমি ভাবতে পারবে না। মানে রেগুলার কাঁদতাম তখন ওই টাইমটায়। মানে একটা মায়ের বা একটা মেয়ের যখন বেবি হয়, তারপর তার কি কন্ডিশন থাকে, এটা মহিলারা ফিল করতে পারবে। সেই সময়টায় অফিস কোঅপারেট করা তো দূরের কথা, এতটা টর্চার করেছে, এতটা টর্চার্ড হয়েছি, মানে সেটা হয়তো বলা উচিত, মানুষ বলে না। এবং এটা আমি একা না, প্রত্যেকটি মহিলা, তারা বলবে না হয়তো, আমি আজকে বলছি। এবং সে বছর ইনক্রিমেন্ট হয়নি, কেননা তুমি মেটার্নিটি লিভে গেছিলে। গোটা বছরটা যে কাজ করলাম সেটা কিন্তু কেউ দেখলো না। মানে এটা তুই বলছিস তো, মানে আজকে এই কথাটা তোর পডকাস্টেই বলি, টেলিভিশন জীবনে আমার কোনো কিছু নিয়ে আক্ষেপ নেই, কিন্তু আমার এটা বলা খুব দরকার আজকে, যে TV9 আমি চাকরি ছাড়বো বলে আমার কাছে কেস করবে বলে হুমকি দিয়েছিল। মানে অথরিটি তো দেয়নি, যেহেতু ওপর মহলের কেউ দিয়েছিলেন, তাই TV9-এর দায়বর্তায়। এবং আমি চাকরি ছাড়বো কেন? আরে আমার চাকরি আমি ছাড়বো, আমাকে বলা হয়েছিল যে আমার নামে কি কেস করে দেবে, কারণ আমার হোর্ডিং রয়েছে চারিদিকে। এ কথাটা আমি বলিনি কখনো। আমাকে অফিসে লাস্ট দিন যেদিনকে আমি সই করে যাবতীয় কাগজপত্র ফিল আপ করে বেরিয়েছিলাম, সেদিনকে আমি যে চ্যানেলটাকে আমি সার্ভ করেছি টাফ টাইমে, চ্যানেলটা যখন শুরু হচ্ছিল তখন কেউ ছিল না ওটাকে হোল্ড করার, তখন অঞ্জনদা চলে যাওয়ার পর। এটা চ্যানেলের দোষ না, এটা চ্যানেল এর জন্য দায়ী নয়, কোনো ব্যক্তি দায়ী। চ্যানেল তো সব কিছু জানে না, ব্যক্তি দ্বারা পরিচালিত। কারণ TV9 আমাকে অনেক কিছু দিয়েছে, এটা আমি সবসময় বলি, আমি TV9-এ জয়েন করার পর অনেক কিছু শিখেছি। কিন্তু আমি ওয়াশরুমে যাবো বলে রিকোয়েস্ট করেছিলাম সিকিউরিটিকে, যে যেহেতু বায়োমেট্রিক আমার কাছে তো তখন আর নেই, তো সিকিউরিটির মুখটা কাচুমাচু হয়ে গেছিলো।
কারণ নাকি আমাকে ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন নেই। তো অ্যাডমিনের সাথে কথা বলে তারপরে আমি গিয়েছিলাম, কারণ সেটা তো আমি কন্ট্রোল করতে পারবো, আমাকে যেতেই হবে। তো সেখানে আমার ইগো চলবে না। আমি যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসছি তখন আমার আরও যারা ছিলেন তারা, আরে কুণাল কিরে কোথায় জয়েন করছিস, যা হয় একটা ছাড়ার পর লাস্ট দিন যখন যাচ্ছি। আমি বলেছিলাম এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, তোমাদের চ্যানেলের ক্ষমতা নিয়ে আমাকে ভেতরে রাখার, বাইরে দাঁড়িয়ে মানে যে লোকটা আমি একদিন কাজ করলাম, যে লোকটা চাকরি ছেড়ে দিয়েছে বলে তাকে শাস্তি দিচ্ছে, তাকে ঢুকতে দেবে না অফিসে। সি কি দিস মেন্টালিটি দ্য না? কর্পোরেট ওয়ার্ল্ড। আমি যদি অন্যায় করতাম কোনো, মানে সেটা নয় বুঝতাম যে আমি এটা চুরি করে পালাচ্ছি, আমি চাকরি ছেড়ে দেবো আমার নিজের স্বেচ্ছা, আমি ইউটিউব করব বলে। কারণ ইউটিউব এবং চাকরি একসাথে করা যাচ্ছে না। থ্যাঙ্কস টু বরুণ দাস, যিনি আমাকে অ্যালাউ করেছিলেন দুটো করার জন্য, আমি থ্যাংক ইউ দেবো ওনাকে। এবং আমার টাকা পয়সা আটকে দেওয়া হয়েছিল, এবং বরুণ দাসকে আমি মেসেজ করার পর আমার টাকা পয়সা সব কিছু ক্লিয়ার করে দিয়েছিলেন উনি। থ্যাঙ্কস, ইজ এ জেন্টলম্যান। বাট আমাকে ঢুকতে দেওয়া হয়নি, এটা একটা কর্পোরেট ওয়ার্ল্ডের চরিত্র। কিরকম আফসোস হয় না ওই সিচুয়েশনগুলোয় দাঁড়িয়ে? এক্স্যাক্টলি। আমি TV9 বাংলা কেন ছেড়েছি এটা বলার সময় আমি এগুলো বলিনি, কিন্তু আজকে এগুলো বললাম কারণ এগুলো যারা করেছে তাদের রিয়েলাইজ করা উচিত যে তারা কারা, তারা নিজেরা কি, তারা নিজেদের বিশাল বড় মনে করছে আজকে, তারা একসময় কিছু ছিল না এবং তারা আজও কিছু না। এই প্রত্যেকটা জিনিস না আমার কাছে মনে হয়েছে এগুলো আমাদের জীবনের একটা পার্ট, এবং এগুলো যদি আমরা না ফেস করতাম আমরা আজকে এই জায়গায় আসতাম না। এবং থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা আমাদের সাথে খারাপ করেছে। একদম, মানে সত্যি আমি তো সবাইকে থ্যাঙ্কস দিই, মানে যার জন্য আমি আমার লাইফের অ্যাকচুয়াল দিশাটা হয়তো খুঁজে পেয়েছি, যে যেটা আমি করতে চেয়েছিলাম সেটা আমি করছি আসলে কি আজকে। জানিস তো, ব্যাপারটা একটু রোম্যান্টিক্যালি ভাব, যে প্রেম যদি শুধুমাত্র গদ হয় তাহলে সে প্রেমে মজা নেই। টক্সিক হতে হবে, তাই না? টক্সিসিটি দরকার আছে লাইফে। প্রেমের মতন জীবনটা যে একটু টক ঝাল মিষ্টি, এই জীবনের এই খারাপ লাগাগুলো, ওই খারাপ কথাগুলো, এগুলো না থাকলে না জীবনটা মজার হয় না। সারাক্ষণ তোর সাথে ভালো হলে তুই জীবনের ভালোর মজাটাই তো বুঝবি না। আমাদের সাথে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে বা আমাদের মতন প্রচুর মানুষের হচ্ছে বা হবে, এই প্রত্যেকটা মানুষ এগুলো ফেস করেছে বলে পরবর্তী ধাপটা পরে বুঝতে পারছে। কিন্তু আমার একটাই বক্তব্য, জানো তো, আমি ভাবি যারা এগুলো ফেস করেছে, যারা আমাদের সঙ্গে করেছে তারাও হয়তো কোথাও ফেস করেছে, অনেকটা ওই শাশুড়ি বৌমার মতো ব্যাপারটা। শাশুড়ি শাশুড়ি মানে তুই কি করেছে, বলছিস রিভেঞ্জ নিচ্ছে? হ্যাঁ অনেকটা এইরকম। যদি এটা না হয়ে ব্যাপারটা একটু নর্মাল হতো, যে আমরা পেয়েছি, আমরা আমাদের পরের জেনারেশনকে আর দেবো না, এটা যদি হতো অনেক ভালো হতো না? না, এটা আমাকে একদিন বলছিল একজন, যে আমি একবার আমার একজন টিম মেম্বারকে বকছিলাম, তাতে ফোনে থাকা একজন আমাকে বলছিল, এই বাবা কুণালদা তো পুরো আমার বসের মতন বলে, বকে। তা আমি পরে বুঝলাম যে আমিও কীরমভাবে বকছি, এরমভাবে বলছি। পরে ভাবলাম যে ওর ক্রাইমটা অ্যাকচুয়ালি অনেক বড়, মানে ওর যে ভুলটা করেছিল সেটা এত বড় ভুল যে ভুলটা আর ক্ষমা হয় না। মানে আমার কাজের ক্ষেত্রে ক্ষমা হচ্ছে না, মানে ক্ষমাটা মানে এরম নয় যে আমি বলছি এটা মিষ্টি কথায় হবে না, ওখানে মিষ্টি কথা দিয়ে বুঝালে ও বুঝবেই না। তো সেইটুকু জায়গায় যদি আমি স্ট্রিক্ট হই, পরবর্তীকালে আবার নরম হয়ে যাই, এই রিয়েলাইজেশনটা থাকা দরকার যে আমার চরিত্রটা এরকম নয় যে আমার বউ আমাকে গালাগাল দিয়েছে বা বউয়ের সঙ্গে ঝগড়া করে এসেছি, কনস্টিপেটেড একটা ফেস নিয়ে অফিসে ঢুকেছি, সারাক্ষণ মনে হচ্ছে আমার কনস্টিপেশন হয়েছে এবং সারাক্ষণ মুখটা ওরকম করে রেখেছি। এইটা হলে প্রবলেম। মোমেন্ট তৈরি হয়েছে, জিনিসটা পাইনি, রেগে গেছি, বলেছি, আবার পর মুহূর্তে আমি বন্ধুও হয়েছি, পর মুহূর্তে আমি আবার মানে সেটা বুঝিয়ে বলেওছি। এইটা যদি আমাদের যে কোনো কর্পোরেট হাউসগুলো বা যেখানে আমাদের বসিংয়ের ব্যাপার থাকে, সেগুলো যদি বসরা বুঝতে পারেন যে কাজ তুলে নেওয়া তাদের কাজ, আমি জানি, কিন্তু মিডিয়া হাউসে সেটা হওয়া উচিত না। মিডিয়া হাউস 4-5টা হাউসের মতো না, ওটা ক্রিয়েটিভ ফিল্ড। ক্রিয়েটিভিটির সুযোগটাই থাকবে না যদি না এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়। এর জন্য ক্রিয়েটিভিটি হারিয়েও যাচ্ছে কোথাও না কোথাও মিডিয়া থেকে। তুমি হয়তো সেটা ফিল করো এখনকার সিচুয়েশন না, দেখে। এখনকার সিচুয়েশনে মিডিয়া তো একটা ব্যবসা, তো স্বাভাবিকভাবে মিডিয়া যারা মালিক আছেন তারা, দেখ মিডিয়াতে এখন কী ধরনের নিউজ হয়, বিশেষ করে রাজনৈতিক ইনসিডেন্ট, আর কিছু ধরে নে টুকটাক প্রোগ্রাম থাকে যেখানে কিছু ইনফরমেটিভ হয়, বাট অ্যাকচুয়াল সোলটা যেটা আমাদের, সেটা থেকে মিডিয়া সরে গেছে। মিডিয়া অনেক বেশি বায়াসড বিকজ পলিটিক্যাল লিডার্সরা তাদেরকে মেরে ফেলেছে, বাস্তব এটা। মিডিয়া হয়তো না চাইলেও তাদের উপরে শাসন চলে। এখন যেমন ধর আমার মেল বক্সে প্রচুর মেল পড়ে রয়েছে রাজনৈতিক দলগুলোর প্রমোট করানোর জন্য, আমি কিন্তু সে কাজটা করি না। এই সেম কাজটা কিন্তু মিডিয়া হাউসগুলো করে, তারা রাজনৈতিকভাবে প্রমোট করায়, পয়সা নিয়ে করে এবং লুকিয়ে নয়।
তারা বিজ্ঞাপন দেয় ভোটের আগে আগে। হয়তো আমার ইউটিউব চ্যানেলেও রান করবে, সেটা আমি করবো না, গুগল করবে। আমি ব্যক্তিগতভাবে পয়সা নিয়ে চালাই না, আমি এইটুকু এথিক্যালি কাজটা আমি করতে পারি আমার নিজের জায়গায় দাঁড়িয়ে। এখন আমরা না এই যে এথিক্সের জায়গাটা বজায় রাখতে পেরেছি, এটা কিন্তু আমরা মিডিয়া থেকে বেরিয়ে এসেছি বলে। এটা খুব সত্যি কথা বলেছো, মানে আমরা মিডিয়া, মানে একদম নিউজ মিডিয়া থেকে বেরিয়ে আসতে পেরেছি বলে কিন্তু আমি আমরা একটা এটা মিডিয়া হাউসের করতে নাম না নিয়ে পারছি। বলছি, সেই মিডিয়া হাউসে একটা ঘটনা শোন, বড় চ্যানেল, আমি একটা ওষুধ, সেই ওষুধটা মার্কেটে তার নিয়ে রিপোর্ট বেরিয়েছে, সেটার ওষুধটা নিয়ে গভর্নমেন্ট সেটাকে সার্ভে করবে, এরকম একটা পর্যায়ে চলে গেছে, ইউজ করতে বারণ করছে ওষুধটাকে। আমি খবরটা পড়ে বেরিয়ে এসে পরে দেখছি ওটারই বিজ্ঞাপন যাচ্ছে 8 ঘন্টার। বললাম হোয়াট ইজ দিস? বলো টাকা আসছে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল এথিক্স অফ ইলেকট্রনিক্স মিডিয়া আজকের দিনে, যে এথিক্সকে বেঁচে দিয়েছে। আমরা একটা পয়েন্ট তোমাকে এখানে একটু বলবো কুণালদা, এই বিষয়ে তোমার মতটাও জানতে চাইবো। ওটা বাদ দিলে হবে না, কেননা অনেক জুনিয়র যারা ধরো কাজ করছে, শুরু করেছে এখন, তাদের প্রশ্ন Intern. এটা, ইন্টার্নদের প্রশ্ন। ইন্টার্নদের খুব কম পয়সা দিয়ে কাজ করানোর একটা টেন্ডেন্সি এখন দেখা যাচ্ছে আমাদের বাংলা মিডিয়া হাউসগুলোতে। আসলে খুব কম লোক রয়েছে যারা তার পরবর্তী প্রজন্মকে তৈরি করতে চায়। এটা সব ক্ষেত্রে আছে, সবাই, মানে এটা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বলে না, এটা ধর ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও বেশিরভাগ লোক সেই দায়িত্বটা নিতে চায় না, যে পরবর্তী প্রজন্মটাকে তৈরি করি। কাজ শেখার জন্য ছোট জায়গাটা, কাজ শেখার হচ্ছে বেস্ট জায়গা। তুমি বললে বলে আমি বলবো, আমি ফোকাস বাংলায় ছিলাম, ওখানে পুরো পরিবারের মতো ছিল সবটা, মানে ছোট জায়গাটা হয়। সবটা হাতে ধরে শেখানো। ফোকাস মানে তুই জয়েন করেছিস, আমি তখন ছেড়ে বেরিয়ে গেছি, এটা 2012-13, হ্যাঁ হ্যাঁ, তারপর ওই ওই টাইমটা, টাইম ওই টাইমটা, ওই টাইম। অ্যাকচুয়ালি এনি ফোকাস হলো, হ্যাঁ তখন আমি বেরিয়ে নিউজ টাইম গেলাম সেই হ্যাঁ, সময়টা। একদম, তুমি ছেড়ে বেরিয়েছো, আমি ঢুকেছি তুই তখন তখন ওখানে। ফোকাসে, হ্যাঁ তোদের এই ওই দিকটায় অফিস ছিল, হ্যাঁ, চায়না টাউনের ওই দিকটা একদম, অফিস ছিল। এবার বিশ্বকর্মা বিল্ডিং এর পাশে। হ্যাঁ, খুব ভালো জায়গা পেয়েছিলাম সেই সময়টায়, মানে ওইটা আমার একটা শেখার ফেজ, ওখানে আমি শিখেছি অনেকের কাছ থেকে অনেক কিছু। এটা আমাদের ধর যারা জুনিয়ররা রয়েছে কাজ করছে, তাদেরকে না খুব ছোট ছোট হাউসগুলো থেকে শিখতে হবে। এবং আমি ধর প্রচুর ভালো লোককে পেয়েছি মিডিয়াতে। কোভিডের দিনগুলো থেকে আমার লাইফ বদলে গেছে অ্যাকচুয়ালি, বেসিক্যালি। স্বপনদার চায়ের দোকান, কি না আড্ডা দিয়েছি, বিশ্বাস করবি না, সন্ধে দুপুর বিকেল, কতরা ছিল ওখানে, অমিতদা, নকুদা, এরা সবাই মিলে সেই আড্ডা হতো। ফোকাসে নকুদা হ্যাঁ, ছিল। নকুদা ফোকাসে পেয়েছি, হ্যাঁ, অমিতদা, নকুদা, এরা সবাই ওখানে বসে আড্ডা হচ্ছে, কি টপিক, নানা এই রকমের টপিক এই নিয়ে আলোচনা। আড্ডাটা কিন্তু ফোকাসেও ছিল, কাজ যেরম ভাবে হ্যাঁ, সবাই করতো, আড্ডা, মানে মানুষকে শেখানো, খুব ভালো। মানে আমি খুব কম সময় ছিলাম ওখানে, হ্যাঁ। মানে 1.5 বছর 1.5 বছর মতো ছিলাম, কিন্তু আমি বলবো যে আমি ওই সময়টায় সব থেকে বেশি শিখেছি। কিন্তু দুটোর মধ্যে ফারাক শোন, এই যে বাংলা টাইমে যতদিন ছিলাম, একটা নির্ভেজাল আড্ডা, পয়সা কম না, স্যালারি কম, পয়সা নেই, ওখানে ব্যাপারটা নির্ভেজাল। যেই TV9 চলে এলাম, সেখানেও কিন্তু প্রচুর লোকজন এবং সবাই পরিচিত মুখ, কারণ এতগুলো বছর কাজ করেছি, আর TV9 সব বিভিন্ন হাউস থেকে লোক নিয়েছিল, আর বেশিরভাগ লোক 24-এর ছিল, সবাইকে চিনি, এটা ভাব অ্যাটমসফিয়ার। তখন TV9 লঞ্চ করেনি, তার আগে যে ধর তখন ড্রাই রান শুরু হয়নি, রিহার্সাল চলতো, সেই দিনগুলো একটা জাস্ট স্বপ্নের মতন। আর ঘুরছি ফিরছি, আড্ডা মারছি, কাজ করছি, কাজ কতক্ষণের, সবার সাথে এই হচ্ছে। বাট না, কোথাও একটা কর্পোরেট একটা হালকা আঁচ কিন্তু মাঝে মাঝে গায়ে লাগবে। সবাই না কেমন একটা মেকি, সবার মধ্যে Artificial. কোথাও একটা, এটা না আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর সেই দিনগুলোতে। TV9 একটা ফেজ যেখানে আমাকে প্রচুর লোক বোকা বানিয়েছিল, আবার প্রচুর মানুষের থেকে অনেক কিছু শিখেছিলাম। TV9-এ আমি TV9 থেকে আমার মোল্ড তৈরি হচ্ছিল। আমি বুঝতে চাই, মানে বুঝতে শিখেছিলাম যে দুনিয়াটা কীরকম, আমার চিন্তাভাবনার মতন সরল নয়। এই জন্য সুশান্ত সিং রাজপুত যখন মারা গিয়েছিলেন না, অনেকে বলেছিল যে ধরে নে ওনার মৃত্যুটাকে সুসাইডই ধরা হয়, যে কেন মানুষ সুসাইড করছে, এত বড় সেলিব্রিটি, তার তো প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে, এত ইন্ডাস্ট্রিতে, এখানে বন্ধু বান্ধব নেই। আমি কর্পোরেটে কাজ করতে গিয়ে বুঝি না ভাই, বন্ধু তো হয় না, বন্ধু এখানে হয় না। বন্ধু এখানে হয় না। আমার বারবার ফোকাস ছিল যে বন্ধু বানাও, বন্ধু বানাও, লোকের সাথে মেশো, কিন্তু একটা লেভেলের পর দেখি যে না, বন্ধু হয় না, হাতে গোনা, আমার মানে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে খুব ধরো কম। এত বছর, আমার 2টো বন্ধু হবে খুব বেশি হলে। ব্যাকস্ট্যাপ করা লোকজন যাদের জন্য করেছি, তারা পরে গিয়ে ছুরি মেরে দিয়েছে। আমাকে এরকমও করেছে লোকজন, মিথ্যা কথা বলেছে, মায়ের শরীর খারাপ বলে বাড়ি চলে যাব,
বলে বুলেটিন পড়িয়েছে, পরে বাইরে গিয়ে মদ খেয়েছে। আমি এটা জানতে পেরেছি পরে, যে তুমি বুলেটিনটা আমার একটু পড়ে দেবে, রাতের 12টা অব্দি শিফট, সে চলে গেছে, বাইরে গিয়ে ড্রিঙ্ক করেছে। সো এরকমভাবে আমাকে বোকা বানানো হয়েছে। আমার সত্যি বলতে কিছু যায় আসতো না। টাফ টাইমটা আমি সেখান থেকে দেখতে শুরু করেছিলাম। সেদিন যদি আমি সোশ্যাল মিডিয়াতে না আসতাম না, তাহলে আমি আমার লাইফকেই দেখতে পেতাম না। এটা খুব সত্যি কথা। এই যে সোশ্যাল মিডিয়ায় ধরো কাজ করছি, তুমি তো একটা জায়গায় পৌঁছে গেছো, অনেকটা ভালো কোথায় জায়গায়। ভাই? ডেফিনেটলি কত এটা নিয়ে দূর? কোনো কথা বলো না কোন প্লিজ। জায়গাটা কি? অবভিয়াসলি মানে সেটা কিরকম সফল, অনেকটা সফল। এখন তোমাকে সফল মানে সাফল্য সাফল্যটা আমি আমার মতো করে মাপি, মাপকাঠিটা তুমি কি? জানো। নাম্বারস? না, নট অনলি নাম্বারস, আমি বলবো যে মানুষের কাছে পৌঁছানো, সেটাও অনেকটা বড় ব্যাপার। তোমার যে কন্টেন্টগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছয়, মানুষ এটা নিয়ে আলোচনা করে, ডেফিনেটলি। তোরটাও তো পৌঁছচ্ছে, তোরটাও তো লোকে দেখছে, এই যে এখন যেমন দেখছে। যদি দেখে তাহলে সেটা আমার সৌভাগ্য, ডেফিনেটলি। কিন্তু আমি কোথাও গিয়ে এখানে মনের শান্তিটা খুঁজে পাই। মানে এখানে না আমার ওই বাধা ব্যাপারটা নেই। আমি সবসময় বলি জানো তো, যে আমার নিউজে থাকাকালীনও আমার এমন প্রশ্নগুলো করতে ইচ্ছে করতো মানুষকে, যে প্রশ্নগুলো আমি করতে পারতাম না, বাধা দেওয়া হতো। আজকে আমি সেই প্রশ্নগুলো খুব মন থেকে করতে পারি মানুষকে। সেই কারণে হয়তো তুমি বলতে পারো আমার এই পডকাস্ট চ্যানেলটা। না, আমি একটা দিক দিয়ে সাকসেসফুল নিজেকে মনে করি। তুই যেটা বললি সেটা হচ্ছে, আমি মনে করি যে কলকাতা বা বাংলাতে প্রচুর ইউটিউবার ক্রিয়েটার রয়েছে যারা সাকসেসফুলি, অনেক বেশি সাকসেসফুল আমার থেকে। কিন্তু আমার মতন এতগুলো সেক্টরে একা আমি এখনও তাই প্রায় কাজ করি। সেগুলোতে কন্টিনিউয়াসলি কাজ করে যে আমি জিনিসটাকে ধরে রাখতে পেরেছি, এটা কিন্তু কেউ করে না কলকাতায়, খুব কম লোক আছে। আমি আয়াম বোসের মতন চ্যানেল চালাই, যেখানে রিসার্চ বেস রয়েছে, এবং নেতাজিকে নিয়ে দীর্ঘদিন কাজ করা, যেটা ইউনিকনেস, যেটা ভারতবর্ষের পৃথিবী কেউ করেনি এখনো পর্যন্ত, ডিজিটাল ফরম্যাটে ইউটিউব ভিডিও এবং ডিটেলে, পুরোটা ডিটেলে। ডিটেলে। প্লাস আমি ট্রাভেল ব্লগ করি, ওটাও আমাদের কমন একটা জায়গা। হ্যাঁ। প্লাস আমি এখনও সোশ্যাল ইস্যুস নিয়ে সোচ্চার হই, এবং ইনস্টাগ্রামও চেষ্টা করি কিছুটা করার। ফেসবুকে আমি ভীষণ অ্যাক্টিভ। বিভিন্ন এতগুলো সেক্টরকে কন্টিনিউয়াসলি চালাচ্ছে কোনো একটা পার্টিকুলার ইউটিউব চ্যানেল নেই। হতে পারে এটার ফলে আমার লসও হচ্ছে, আমার পার্টিকুলার নিশ থাকলে তো অনেক বেশি সাফল্য পেতাম। এটাতে আমি সাকসেসফুল মনে করি। কিন্তু তুমি অনেক মানুষের কাছে পৌঁছো, এটা আমি ফিল করতে পারি। যখন ধরো কথা হয়, কোনো মানুষের সাথে কথা বললে, হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওই ভিডিওটা দেখেছি, এরকম হয় না? আমরা কথা বললে বুঝতে পারি মানুষের সেটা সঙ্গে। আয়াম বোস অনেকটা বেশি পৌঁছেছে, অনেকটা, খুব ভালো পৌঁছেছে। এবং এবং তোমার সাবজেক্টটাও তো খুব ইউনিক না? আমাকে অনেকে বলে, এটা এটা তোর পডকাস্টে বলি, অনেকে বলে আপনি তো নেতাজিকে বেঁচে খেয়েছেন, বেঁচে খান। আমার প্রথম কথা, তাদেরকে আমার জিজ্ঞাসা করার ইচ্ছে রয়েছে, বেঁচে খাওয়াটা কেমন হয়। নাম্বার, যদি বেঁচে খাওয়ারই মতন পরিস্থিতি হয়ে থাকে, যে সুভাষচন্দ্রের মতন একজন ব্যক্তিত্বকে বেঁচে কেউ সংসার চালাতে পারে, এটা অনেক বড় জিনিস, যে ওই মানুষটা কারো পেটও চালায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি পেট চালানোটা সত্যিই সহজ হতো, তাহলে ভাই তুমিও চালিয়ে দেখাও, এই রিসার্চগুলো তুমিও করো, তুমিও ময়দানে এসো বাবা, তুমিও নামো, দেখি তুমি কতগুলো কিছু সামনে আনতে পারো। বেচো না, 10টা লোক তো জানতে পারবে তো মানুষটা সম্পর্কে, এটা তো ভালো জিনিস। নাম্বার টু, এখনো পর্যন্ত নেতাজিকে নিয়ে যতগুলো সিনেমা হয়েছে, যারা এই বক্তব্যগুলো রাখে, তারা কি সেগুলো দেখতে গেছিল কি ফ্রিতে? শ্যাম বেনেগাল কি বলেছিল যে বোস দ্য ফরগটন হিরো রিলিজ করার পর, আসুন আসুন আসুন, বিনা পয়সা দেখাচ্ছি, সবাই দেখে চলে যান? নাকি সৃজিত মুখার্জি ডেকে বলেছিল, ভাই ভেঙ্কটেশ প্রোডাকশন মানে SVF ফ্রিতে দেখাবে তোমাদের গুমনামি? দেখিয়েছিল, পয়সা নিয়েছিল ভাই, মোটা টাকা নিয়েছিল বড় বড় হলে ঢোকার জন্য। আজকে শৈলেশদের আমি সুভাষ বলছি থেকে শুরু করে যে কটা বই রিলিজ হয়েছে নেতাজির উপর, ফ্রিতে বিনা পয়সায় বিলি হয়েছে নাকি বইগুলো। এমনকি নেতাজির লেখা বই কিনতে হলে তোকে পয়সা দিতে হবে। অবশ্যই। আজাদিন ফৌজে যারা নেতাজির জন্য, দেশের জন্য লড়াই করেছিল, তারাও স্যালারি পেতেন। তো প্রফেশনালিজম আর প্রফেশন, এই যে শব্দগুলো, এর সাথে সোসাইটিকে কিছু দেওয়া, সোসাইটির জন্য কাজ করা, এইটার সাথে কোনোদিনও মেলাতেই পাবেন। তুই সত্যজিৎ রায় কত টাকা ইনকাম করেছে সেটা দিয়ে বেস করে কি তুই জাজ করবি নাকি উনি কেন অস্কার পেয়েছেন? সো কিছু লোক আছে যারা বোকার মতন এই ধরনের কথাগুলো বলেন, তাদেরকে এটা বুঝতে হবে যে ব্রেড অ্যান্ড বাটারের জন্য মানুষ লড়াই করছে, তার সাথে তার ট্যালেন্ট, তার পরিশ্রম, তার অধ্যাবসায়, এগুলোর কোনো যোগই নেই। তুই হাজার চেষ্টা করে জানা, তুই সে টাকাটা কামাতে পারবি না যদি না তোর মধ্যে সেই ট্যালেন্ট থাকে। আর প্রত্যেকের ট্যালেন্ট মাপা। এই পৃথিবীতে ট্যালেন্ট মেপে মেপে পাঠানো হয়েছে ভাই ওপরওয়ালা, যদি থেকে থাকেন কেউ, তোকে কিছু থেকে থাকেন কেউ, এ নিয়ে আসবো পরে। এনিওয়ে, যদি থেকে থাকেন, আমি তো অস্বীকার করিনি, আমি বলেছি যে তোর ট্যালেন্ট এই অবধি, তুই ঘষে মেজে কিছুটা বাড়াতে পারিস, এর বেশি যেতে পারবি না ভাই। লেখা আছে, এর বেশি যাওয়া যায় না। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ক্ষমতার বলে ইনকাম করে,
কেউ ইনকাম করে না কারণ সে চেষ্টা করেনি, তাই তাই যে যে চেষ্টাটা করে যেটুকু দিতে পেরেছে সোসাইটিকে, আমাদের কাজ সেটা। আমি ইনকাম করে কি করব? বড়জোর নিজের বাড়িটাকে সুন্দর করবো, একটা গাড়ি কিনবো, নিজের লাইফস্টাইল হবে, এর বেশি কত দূর যেতে পারবো? কিন্তু তুমি যে সাবজেক্টটা নিয়ে কাজ করছো, তুমি এত এত বিভিন্ন তথ্য সামনে আসছো, মানুষ তো জানতে পারছে আলটিমেটলি। যারা এটাকে বোঝে তারা জানে। অ্যাকচুয়ালি আমাদের কি বলতো, আমরা না ভীষণ মানুষকে নিন্দে করি। এই স্বাভাবিক। কদিন আগে ঋত্বিক চক্রবর্তীর একটা পোস্ট দেখছিলাম, যেখানে ওনার এই মৃগয়া নিয়ে একজন লিখেছেন যে মাথায় চুলগুলো বেশি হলেও নাকি ওনাকে ঋত্বিক রোশনের মতন দেখতে হয়ে যেত। উনি খুব সুন্দর রিপ্লাইটা খুব সুন্দর করেছে। মানে খুব আমার সুন্দর অ্যাকচুয়ালি করেছে। এটাই মনে হয় যে এই যে ক্রিটিসিজম, এই ক্রিটিসিজম না, আমরা যেটাকে বলি গঠনমূলক সমালোচনা, সেটা হারিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার আজকে ফেসবুকের যুগে। মানুষ নিজের ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করে ওখানে এসে, তোমার সাথে কোনো লিঙ্কই হয়তো তার নেই, সে হয়তো অন্য কোনো ব্যাপারে আমি ফ্রাস্ট্রেটেড। এখন এনজয় করি আমাকে লোকে গালাগাল দিলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কথাটা বলেছিলেন বলে আমি একটা ভিডিও বানিয়েছি, তা নিয়ে আমাকে অনেক অনেক কিছু বলেছেন, বেশিরভাগ লোক সমর্থন করেছেন। আমার মনে হয় যেটা বুম্বাদাটা ঠিক করেননি। এই ধরনের ক্রিটিসিজমগুলো থেকে আমার মনে হয় নিজেকে বের করে নিয়ে আসার সময় এসছে। আর এই বের করে নেওয়ার জন্যই মাঝে মধ্যে পাহাড়ে চলে যাও। না, পাহাড়টা আমার কাছে অভিমানিনী। বেসিক্যালি আমার কাঞ্চনজঙ্ঘা নিয়ে একটা লেখা বেরিয়েছে, তুই লেখাটা শুনেছিস কিনা জানি না, ব্লগে আমি এটা দিয়েছিলাম, আমি এটা ফেসবুকেও দেবো। তুমি তো কাঞ্চনজঙ্ঘাকে বলেই দিলে যে কাঞ্চনজঙ্ঘা অতটা সুন্দর নয়। চেতনা শক্তি, মানে আমাদের চেতনার দ্বারা সে সুসজ্জিতা, এটা তো আমার অলওয়েজ বিলিভ আমি করি। দেখ, কোনো সুন্দর ধর, আমি আমার পাড়ার একজনকে একদিন বলেছিলাম যে এর উপর আধ্যাত্মিক লেভেলে কথাবার্তা হবে ভাই, যদি কেউ না বুঝতে পারে তার জন্য সরি, যে বলেছিলাম যে উনি আমাকে বলেছিলেন যে কৃষ্ণই শ্রেষ্ঠ, কৃষ্ণের ওপরে কিছু নেই। তো আমি বলেছিলাম যে ভগবান তত্ত্ব নিয়ে আমি এত দূর যাবো না, আমি মনে করি যে মানুষের মন হচ্ছে শ্রেষ্ঠ, তার উপরে কিছু নেই। মানে যেটাকে আমরা বলি আমাদের কনসিয়াসনেস, চেতনা, আমাদের মন থেকেই তো আসে। তো চেতনা শক্তি যদি মানুষের সেই পর্যায়ে পৌঁছয় তাহলে সেটাই শ্রেষ্ঠ হবে। এবার চেতনার ঊর্ধ্বে যেগুলো রয়েছে সেই পর্যায়ে আমরা যেতেও পারবো না, আমাদের সেটা কন্ট্রোলে নেই। এবার ধর, তোর বাড়ির সামনে সকালবেলা উঠে দেখলি যে একটা বিশাল বড় পাথর আমি ফেলে রেখে গেছি, তুই হঠাৎ করে উঠে বলবি এই দেখো না কে পাথরটা ফেলে রেখে গেছে, এত বড় একটা পাথর আমার বাড়ির সামনে ফেললো, আমার ঘরের সামনে। যদি ছোট হয় পা দিয়ে সরিয়ে দিবি, আর না হলে বড় হলে হাত দিয়ে দুজন মিলে তুলে সরাবি। এবার আমি যখন দেখবো তুই পাথরটা সরিয়েছিস, আমি পরের দিন ওটাকে বাড়ি নিয়ে গিয়ে আবার ছেনি হাতুড়ি দিয়ে ওখানে একটা গণেশের মূর্তি বানাবো, বানিয়ে তোর বাড়িতে আবার ফেলে রাখবো কদিন পর। তুই এসে বলবি আরে আমার বাড়ির সামনে গণেশকে ফেলে গেল, ওই পাথরটা দিয়ে কিন্তু গণেশ বানিয়েছি আমি। তুই বলবি আরে গণেশের মূর্তি, ওটাকে তুলে নিয়ে তুই পুজো করতে শুরু করবি। এবার যদি তোর বাড়িতে না ফেলে আমি কোনো আফ্রিকানের বাড়িতে ফেলতাম, আরে উনি তো গণেশ চেনেন, উনি কি বলতো, আরে হাতির মূর্তিটাকে ফেলে গেছে। তো তোর ভেতরে তুই যেভাবে জিনিসগুলোকে জানিস, তুই সেই রূপে সেটাকে দেখতে পাস। পাথর তো সেই একটাই পাথর। সো ভগবান তত্ত্ব, আধ্যাত্মিকতা, সমস্ত কিছুই আমাদের চেতনার রঙে সুসজ্জিতা। তো কাঞ্চনজঙ্ঘাও তাই, ওটা তো একটা পাথরের একটা জিনিস, ওখানে কতগুলো বরফ পড়ে আছে, আলো পরে সুন্দর লাগে দেখতে। কত পাগলামো বলো তো তাকে দেখার হ্যাঁ। জন্য আমাদের। আমার একটা লাইন ছিল, ওটার মধ্যে আমি বলিনি, যেটা হচ্ছে গরুও কখনো তোমায় মুখ তুলে হয়তো চেয়ে দেখেছে ফিল করতে ঘাস খেতে পারে। খেতে, কিন্তু ফিলই করতে পারেনি। আমি সুন্দরটাকে ফিল করি বলেই তো সেই সুন্দর। প্রচুর মানুষের কাছে তার প্রেয়সী খুব সুন্দরী, সবার রূপে কাছে শুধু না, নাও হতে পারে। রূপে শুধু না, গুণেও হয়তো সে প্রচন্ড দজ্জাল, তবুও দেখবি তার কাছে সুন্দরী, বিকজ আমি সেটা ফিল করি তাকে সেভাবে না। হ্যাঁ, না এটা সত্যি। তো এটাই, ওটা আমি পাহাড়ে যাই কারণ হচ্ছে আমার মনে হয় কি বলতো, একটা অতি আদিম সৃষ্টি তো, আর ওই আদিমতাটার মধ্যে ওই আদিমতাটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, যে স্পিসিসগুলো ওখানে রয়েছে, প্রজাতিগুলো, গাছপালা বল, পাখি বল, পশু বল, ওগুলো না একটা প্রাগৈতিহাসিক সময়কে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি এনজেপিতে নামার পর আমি জানি না, আমি যত খারাপ থাকি, যত ফ্রাস্ট্রেটেড থাকি, যত দুঃখে থাকি, এনজেপি থেকে নামলাম, গাড়িটায় উঠলাম, রোহিণীর দিকে যদি হয় রোহিণীর দিকে, সেবকের দিকে যদি হয় সেবকের দিকে, আমি যখন যাই না আমার একটা অদ্ভুত কিছু হয় ভেতরে। তুই এনজেপি বললি বলে আমার মনে পড়লো, তুই দেখবি এনজেপিটা যাওয়ার সময় একরকম আর ফেরার সময় একরকম। হ্যাঁ, ফেরার সময় কেমন একটা রুক্ষ, কেমন একটা একদম ভালো লাগে না, লোকজন, গরম। একদম। আর যাওয়ার সময় কি অদ্ভুত, মানে যাওয়ার সময় নাকি একটা স্বপ্নের দরজা খুলছে। আর গাড়িটা যখন স্টার্ট দিয়ে যখন যাওয়া শুরু করে শিলিগুড়ির দিকটায়, এটা আমার শুরু হয়েছিল 2004। ইট ওয়াজ আ নস্টালজিক জার্নি। আমি আমার জীবনের প্রথম পাহাড় দেখেছিলাম বন্ধুদের সাথে। আচ্ছা। বন্ধুদের সঙ্গে প্রথম পাহাড় দেখা মানে ভাব, আমি তখন কলেজে পড়ি।
অনেকটা পরে। হ্যাঁ, অনেকটা পরে। তখন আমি অনেকটা বুঝতে শিখেছি। তো অ্যাকচুয়ালি কী বলতো, ছোটোবেলায় পাহাড় যাওয়ার মতন খুব একটা পরিস্থিতি ছিল না। টাকা পয়সা একটা বড় ফ্যাক্টর ছিল, তখন অনেক স্ট্রাগল করেছিলাম ছোটোবেলায়। তো কলেজে পড়ি, টিউশনের টাকা দিয়ে গিয়েছিলাম। প্রচুর লোক আছে পাহাড় দেখেনি, তাদের দেখা না সৌভাগ্য না, হয়। অনেকেই আছে। আমি প্রচুর লোককে নিয়ে গেছি জানিস তো, বিনা পয়সায়, যখন আমার সুযোগ হয়েছে, বিভিন্ন স্পন্সর, যে চলো তোমাদেরকে পাহাড় দেখা। যদি হিমালয় না দেখেছো জীবনে কী দেখেছো? এবং আমাকে প্রথম হিমালয় দেখিয়েছিল আমার বন্ধু নির্মাল্য। আমাকে বলেছিল, তুই যখন এনজেপি স্টেশনের দাঁড়িয়ে থাকবি না, তখন দেখা যেত, এখনও দেখা যায় না, এখন বড় বড় হোর্ডিং বা গাছপালা হয়ে সবকিছু গেছে। ঢাকা পড়ে গেছে। তো আমার মনে আছে, বলেছিল দূরে দেখতে পাবি, শালুগড়া নীল থেকে নীল। দেখা যায় এখনো। ওই সব জায়গাতে তো দেখা যায়। তখন এনজেপি থেকে, মানে তুই যখন এনজেপি ঢোকার আগে তো ট্রেন থেকে যেরকম দেখতে পাস, ঠিক ওই রকমই দূরে আকাশে নীল নীল দেখবি, মানে একটা লেয়ার, ওটা হচ্ছে পাহাড়। অ্যাকচুয়ালি এখন না মানে পলিউশনটা বড্ড বেড়ে গেছে, তো ওখানেও পলিউশন খুব Pollution, বেড়েছে, pollution. তুমি এখন আর দেখতে পাবে না। পলিউশন, তো আবার ক্লাইমেট চেঞ্জ হয়েছে, অনেক বেশি মেঘ থাকে। এইটা দেখা যায় অ্যাকচুয়ালি নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি অবধি পরিষ্কার থাকে নর্থ বেঙ্গলের আকাশ। এবার আমি প্রথমবার গিয়েছিলাম হচ্ছে পেলিং। তখন সিকিমটা অন্যরকম ছিল, তখন সত্যজিৎ রায়ের গ্যাংটকে গন্ডগোল পড়েছি। তখন গ্যাংটকে ঠান্ডাও পড়তো। হ্যাঁ, গ্যাংটক তখন, আর সবচেয়ে বড় কি বলতো, তখন ঝুম চাষটা সিকিমে খুব দেখা যেত, এখন নেই, দেখবি নেই। যখন পাকতো ধানগুলো ওই সিকিমের বিভিন্ন জায়গায়, তোকে আমি একটা পাহাড়ের একটা মুহূর্ত বলছি, যারা পাহাড় ভালোবাসে তারা ফিল করতে পারবে। একটু দুপুর হয়ে এসছে, ক্লাউডটা আস্তে আস্তে বাড়ে, আর সিকিমে যেহেতু ওয়েস্টার্ন পার্ট অফ সিকিম একটুখানি ভিলেজ টাইপ ছিল তখন বেশিরভাগই, এখনও তাই, ঝুম চাষগুলো হতো তখন, আর কমলা লেবুর বাগান ছিল প্রচুর। সরু রাস্তা, গাড়ি যাচ্ছে, দেখবি কোনো একটা মেঘের ফালির মধ্যে দিয়ে রোদটা সোজা গিয়ে পার্টিকুলার একটা জোনে পড়েছে, রেসটা এসে পড়ে। হ্যাঁ, একটা রে পড়েছে ওই পার্টিকুলার জোনে। আর অনেক নিচে রঙ্গিত একটা রূপলি চেনের মতন পড়ে রয়েছে, সত্যজিৎ রায়ের ব্যাখ্যা ছিল এটা, রূপোর চেন যেন নিচে পড়ে রয়েছে, রঙ্গিত কত নিচে, আর মেঘগুলো আস্তে আস্তে আমার থেকে নিচে চলে যাচ্ছে। এটা প্রথম যখন আমি দেখেছিলাম যে মেঘ নিচে আমি উপরে, এই কনসেপ্টটা আমি আমার বাড়িতে আমার মাসিকে ফোন করে, তখন এসটিডি বুথ থেকে বলেছিলাম, পেলিং থেকে। আমার মাসি সেদিনকে বলেছিল যে এটা একমাত্র তুই ফিল করতে পারবি, তুই যতই ব্যাখ্যা করার চেষ্টা করিস আমি বুঝতে পারবো না। একদম, ওর এই বোধটা আছে কিন্তু, যে তুই যতই বোঝাস, প্রথমবারটা আলাদাই হয়। কারণ ওই যে স্যাঁতস্যাঁতে ঠান্ডা, ওই যে বিশালতা, ওটা তুই কোনো ক্যামেরা ধরতে পারবি না, পারবি যদি বড় স্ক্রিনে দেখাস। এবার আমি যখন নেমেছিলাম গাড়ি থেকে, হালকা হালকা ঠান্ডা, প্রথমবার ঠান্ডা পাচ্ছি পাহাড়ের উপরে, সিজনের বাইরে। আমাকে আমার বন্ধু বলছে, তুই গাড়ির টাকাটা মেটা, আমি ভেতরে চেক ইন করছি। এই চেক ইন শব্দটা প্রথম সেই অর্থে শুনছি। আমি না ড্রাইভারটাকে জিজ্ঞেস করেছিলাম যে, আচ্ছা ইয়া সে কাঞ্চনজঙ্ঘা কাহা পে দিখতা হ্যায়। সেই প্রথম আমার কাঞ্চনজঙ্ঘার সাথে আলাপ, यहाँ पे दिखेगा इतना बड़ा জায়েন্ট। পরের দিন সকালবেলা উঠে যখন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, আমি বিলিভ করতে পারিনি যে প্রকৃতি এরকম কিছু সৃষ্টি করতে পারে। এবার এটাকে ব্যাখ্যা করবো কি করে? এরিয়াল ভিউ আলোচনা হচ্ছে, এরিয়াল ভিউ কত হতে পারে ওখান থেকে, কত বছর আগে তৈরি হয়েছে, কিভাবে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছিল, এসব অনেক আলোচনা চলছে, কিন্তু মন ভরছে না, জানিস তো। মানে ঠিক এই যে বিশালতার অমোঘ আকর্ষণের লাইনগুলো আছে না, যে কী করে বলবো এই বিশালতার অমোঘ আকর্ষণটাকে বোঝাবো কী দিয়ে। তখন আমাদের সঙ্গে আমার যে, মানে আমরা 3জন ছেলে গেছিলাম, আর একটি মেয়ে গেছিলো, উর্মিকে একা ছাড়বে না বলে ওর প্যারেন্টসরা ওর 2 পিসিকে পাঠিয়েছিল। তারা তখন অনেকটা এজ, তো ওরা খুব ভালো গান গাইতেন। তো উর্মি আর এক পিসি তখন একটা গান ধরেছেন। গানটা হচ্ছে ভারত আমার ভারতবর্ষ। তখন ওই যে লাইনটা আছে না, কিরীটধারিণী তুষার শৃঙ্গ সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহিক শেষ। এই গানটা না তখন ফিল করাচ্ছে যে জিওগ্রাফি, ম্যাথমেটিক্স ফেল, লিটারেচার হচ্ছে আলটিমেটলি যেটা তোমাকে বোঝাবে, সাহিত্য যে অ্যাকচুয়াল ফিলিংসটা। তো আমি ফিল করছি কাঞ্চনজঙ্ঘা কত বিশাল। তো এই যে ভালো লাগাটা না, আমি বরাবর কি বলতো সেই ক্রিম বিস্কুটের মতন খেতাম। তুই আমার সাথে একমত হবি, আমরা যখন সেবক থেকে বেরিয়ে আসি ওদিক থেকে আসার সময়, কি মন পাহাড়টা খারাপ যখন হয়। হাজার হয় না রে, আমার হয়, আগে আজও চাকরি করতাম না হয়। তখন হতো, এখন তোমার কালকে আমার চালিয়ে যেতে আজও পারবো। হয়, বিশ্বাস করো। মানে আমি গত 2 মাস পাহাড়ে যাইনি, আমার না পাগল পাগল হচ্ছে ভেতরে। আমার আজকে আর হয় না। আমার হয় আমি তো এখন জানি চাইলেই যেতে পারবো। না, আমি চাইলে যেতে পারবো, কিন্তু আমার পাহাড় থেকে ফেরার সময় একটা অদ্ভুত মন খারাপ হয়। মানে আমার সঙ্গে
যে যায়, আমার ক্যামেরা পার্সন বলো বা ট্রাভেল পার্টনার বলো, ও বুঝতে পারে সেটা। মানে আমার মন খারাপ, আমার মুখ দেখলে তুমি বুঝতে পারবে যে আমার মন খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোর কখনো এরকম হয় যে পাহাড়ে গিয়ে মনে হয় এই পাহাড়ে আছি, এই ফিলটা, যে এই যে আগে আমরা কি অনেক সময় দেখবি যারা রেগুলার যায় না তাদের এটা মনে হয় উফ পাহাড়ে যাব, পাহাড়ে যাব, এই যে ফিলিংসটা। এবার ধর পাহাড়ে আছি, এই যে আছি, পাহাড়ে আছি, একটু ছুঁয়ে দেখলাম পাহাড়টাকে, এই যে পাহাড়, না, আমার কি হয় জানো পাহাড়। তো, আমার না মনে হয় কেন জানি, লোকজন আমাকে খুব বাজে বাজে বলতে পারেন, লোকে বলে বেশি আঁতলামি। হ্যাঁ, আমার পাহাড়ে গেলে মনে হয় এটা না আমার নিজের জায়গা, মানে আমি হয়তো ভুল করে এখানে জন্মে গেছি। এটা ভালোবাসা থেকে তৈরি হয়। ওটাকে আমার এত ভালো লাগে, ওই জায়গাটা আমার প্রচণ্ড নিজের বলে মনে হয়। মানে মনে হয় যে আমি আমি পাহাড়ে একটা বাড়ি বানাবো, এটা জানো তো, মানে এটা আমার একটা ইচ্ছের মধ্যে। তুমি যদি বলো মানুষের উইশ থাকে কিছু, পাহাড়ে একটা বাড়ি আমি বানাবো এবং সেই বাড়িতেই আমি জীবনের শেষ সময়টুকু কাটাতে চাই। মানে এটা হলো রিয়ালিটি। তুই জানিস যে চিত্তরঞ্জন দাস ভীষণ পাহাড় ভালোবাসতেন, এবং অনেকেই দার্জিলিং বেড়াতে যান, কিন্তু চিত্তরঞ্জন দাসের বাড়ি কেউ দেখেন না। না, তুই যদি এটা ম্যাল আমি রোডে আমি হেঁটে যাস, নিজেও দেখিনি। তুই ম্যাল রোডে হেঁটে যাস, মানে ডান দিক দিয়ে যদি যাস, তাহলে কিছুটা যাওয়ার পর তুই চিত্তরঞ্জন দাসের বাড়ি পাবি, রাস্তার পাশেই একদম। আচ্ছা, নাম লেখা আছে? হ্যাঁ, লেখা আছে, ওটা এখন আমি মিউজিয়াম। মিস করেছি, অনেকেই জানেন না, আনফরচুনেট। সিয়ার দাস ওখানেই মারা গেছেন, এবং চিত্তরঞ্জন দাস চেয়েছিলেন তার তিনি পাহাড়েই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা আমার আছে জানো তো, খুব, মানে আমি জানি না, মানে এই ব্যাপারটা আমার আছে। মানে আমি বলি এটা, অনেক সময়ই বলে ফেলি, এক্সপ্রেস করে ফেলি যে আমার জীবনের শেষ সময়টা আমি পাহাড়ে কাটাতে চাই। কোন পাহাড়ে? নর্থ বেঙ্গলের পাহাড়ে। আমি খুব আচ্ছা। পজিটিভ নর্থ বেঙ্গলকে নিয়ে। আমাকে তুমি শিলংয়ে নিয়ে যাও, আমাকে তুমি বিভিন্ন দিকে নিয়ে যাও, দেশের বাইরে নিয়ে যাও, আমি নর্থ বেঙ্গলকে নিয়ে প্রচণ্ড পজিটিভ। আমি জানি না কেন, মানে ওটাকে আমার নিজের বলে মনে হয়। আমি যেমন ধর এখন নর্থ বেঙ্গলে কতগুলো ব্যাক টু ব্যাক সিরিজ করেছি বা করছি, ডুয়ার্স বিশেষ করে, আমার যেটা এখন মনে হয় প্রচুর গল্প রয়েছে মানুষের। যারা আমার ব্লগ দেখেছে তারা জানে, রাত্রি 11:30টার সময় চিলাপাতার জঙ্গল দিয়ে বেরিয়েছিলাম, আমার না, পাটা ঠাক 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 করে কাঁপছিল, আমাকে অনেক বলছে ন্যাকামো আপনি গেছেন কেন, বলছে, ঠিক আছে। আমি তাদেরকে বলবো যারা বীর সাহসী, আমি বাবলুদা বা এনাদের মতন এত, মানে আমি জিম কর্বেট নই, যারা ভয় বলে জীবনে কিছু ছিল না তাদের, অ্যাকচুয়াল যে জঙ্গলে যায়নি না, যে জঙ্গল দেখেনি, যে হাতি, হাতি ব্যাপারটা আমাদের কাছে কি, হাতি মেরে সাথী দেখেছে ছোটবেলা থেকে রাজেশ খান্নার। হাতি মানে একটা ট্যাং 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 একটা মিউজিক, ঠিক আছে। হাতি মানে একটা ফানি ব্যাপার, হাতি আমি বাচ্চাগুলো ওয়াইল্ড হাতি দেখেছি, বাট যারা হাতি দেখেছে আমি দেখেছি। জানে হাতি কি ডেঞ্জারাস অ্যানিমাল, মানে ও মানে পিষে মেরে দেয় মানুষকে। যারা হাতির আশেপাশে থাকে ওইসব জঙ্গলগুলোতে, তারা জানে হাতি প্রত্যেক বছর কত লোকের হাতির প্রাণ পায়ে যায়, পৃষ্ঠ হয়ে মারা প্রাণ যাচ্ছে। যায়। এবার ওই চিলাপাতার জঙ্গল দিয়ে যখন প্যাক, মানে রাত্রির 11:30-12টার সময় ফিরছে, মানে ভেতরটা ধুক 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 করে, যেমন পাটা কাঁপছে ঠাক 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 করে। সো আমার মনে হয় এগুলো রিয়েল অ্যাডভেঞ্চার। না, একদম। আমাদের শহরের মানুষদের জন্য এইগুলো কোনো ওই সাফারিতে হবে না। পাহাড়ের যে বাড়িগুলোতে তুই পৌঁছতে পারবি না, সেগুলোর প্রতি বেশি নজর চায়। ওই দূরে টপে একটা বাড়ি দেখবি, হালকা উনুনের ধোঁয়া উঠছে, কত সুন্দর, মনে হয় কোথা দিয়ে যেতে হবে বাড়িটাতে। আমি ওই এই যে প্রত্যেকটা প্রশ্ন আমার মনে ছিল না, এগুলো আমি কমপ্লিট করেছি, যে ওই রকম বাড়িগুলোতে যাব, ওইখান থেকে দেখবো যেখান থেকে দেখছিলাম সেটা কেমন দেখতে লাগে, ওইটা আবার ওইখান থেকে দারুণ লাগে, আরে ওই দারুণ নিচে রাস্তাটা। সো লাইফ পার্সপেক্টিভ দেয় তোকে, যে তুই মনে করিস যে নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, অ্যাকচুয়ালি পাহাড়ও আমাকে যেটাই শেখায়, যে ওই দূরের ছোট বাড়িটা দেখে মনে হয় ওই জায়গাটা কি সুন্দর, আবার ওই জায়গা থেকে তুই দেখবি যখন যেখান থেকে দেখছিলিস ওই জায়গাটা কত খুব সুন্দর। সুন্দর। সো ওই জায়গাটা সুন্দর হয়তো না, খুব কঠিন জীবন ওর। সো লাইফের পার্সপেক্টিভটা যদি এভাবে বিচার করা যায়, যে ফাইন, কিছু জিনিসকে নিজের কাছে রেখে বাদবাকিগুলোকে যদি একটু কনসিডার করে নেওয়া যায়, লাইফ ইজ গুড। লাইফ ইজ গুড। আর আমাদের এই পডকাস্টে আলোচনা করে তোমার সাথে আমি ভীষণ ভালো ফিল করলাম, কেননা অনেক মনের কথা বলা হলো যেগুলো হয়তো বলা হয়ে ওঠে না। আমার অনেক সময় মনে হয়েছে অনেক কথা দর্শকদের বলা উচিত, বলতে ইচ্ছে করে, বলা হয়ে ওঠে না। আজকে তোমাকে পেয়ে সেটা তুই হলো। কখনো আমার সাথে পাহাড়ে চ, তাহলে একদম যাবো। সেই ব্যাপারটা হবে। আমি সেটা ভাবছি যে একসঙ্গে পাহাড়ে যেতে হবে। মানে আমি তোকে তোর পডকাস্ট শেষে একটা জাস্ট একটা সিন বলে দিই। সিনটা ভাব, সকালে দার্জিলিং, একদম কোনো ম্যাল জেগে ওঠেনি, একটা লোক ঝাড়ু হাতে সবে ঝাড় দেওয়া শুরু করেছে, পায়রাগুলো বসেছে, ঘোড়া তখনও আসেনি, কুকুরগুলো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। সূর্যের প্রথম আলোগুলো যখন দার্জিলিংয়ে ম্যালে এসে পড়ে, ছোট্ট কোনায় ওই মঞ্চের নিচে বসার জায়গাগুলোতে চায়ের দোকানগুলো বসে গেছে, এবং সেখানে তুই যদি মনে করিস যে একটা হালকা লেবু চা নিবি, লেবু চাটা নিয়ে চুপচাপ শুধু বসে দার্জিলিংয়ের সকালটা হতে দেখতে শুরু কর।
যে ওখানকার লোকজন ব্যস্ত, তারা অফিস যাচ্ছে, আস্তে আস্তে হোটেলগুলো খুলবে, দু একটা ট্যুরিস্ট আসতে শুরু করেছে, এবং এই যে জিনিসটা না, এইটাই তোর পুরো ফিলিংসটাকে তৈরি করবে যে তুই এখানে বসে আছিস, এনাফ, আর কিছু দরকার তুমি নেই। যেটা করলে, মানে আমার এটা যেটা, করেছিস। হ্যাঁ মানে আমি এটা করেছি, এবং হ্যাঁ। আবার যেটা তুমি এখন করলে আমার পাহাড়ে যাওয়ার ইচ্ছেটাকে আরো বহুগুণ বাড়িয়ে দিলে। না, সেটা এবার আমার সাথে চল। চলো যাওয়া যাক, আর পডকাস্ট এখানেই শেষ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ thank you আমাকে ডাকার জন্য। ভীষণ ভালো লাগলো। খুব ভালো থাকিস। তুমিও খুব ভালো থেকো।